নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা আমি আবার আমার চ্যানেল থেকে নতুন আরেকটা পডকাস্ট নিয়ে চলে এসেছি। তা আমাদের সাথে মানে আমার সাথে আছে হচ্ছে মুভি বাব দেবজ্যোতির থেকে দেবজ্যোতি দা, এবং অন্যদিকে হচ্ছে সিনে জ্ঞানীর থেকে সৌভিক দা, আর নিচে হচ্ছে সাহা টকিজের থেকে আকাশ সাহা, এবং সাহা টকিজের পাশেই আছে হচ্ছে শুভম ইটস রিভিউ টাইমের থেকে। তা প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগত জানাই আমার এই পডকাস্টে। তা আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে খাদানের যে বিষয়টা, যে মেকার্সদের পক্ষ থেকে যে জিনিসটা কোট করা হয়েছে, যে 15 কোটি টাকা ইনকাম করেছে বক্স অফিসের থেকে। তা এই নিয়ে তোমাদের কি মতামত আছে সেটা একটুখানি তোমরা যদি জানাও তাহলে ভালো হয়। প্রথমে যদি দেবজ্যোতিদার কাছে আসি, তাহলে দেবজ্যোতিদা একটুখানি বলো। দেখ, আমার পার্সোনালি মনে হয় যে যদি দেখ বক্স অফিস ফিগার যেহেতু 100% কোনোদিনই বলা পসিবল নয়, সেক্ষেত্রে যদি কিছুটা সোকল্ড জল মেশানো মানে কিছুটা যদি বাড়িয়ে বলা হয়, সেটা যদি সিনেমাটাকে একটা প্রমোশনাল এজ দেয়, যেরকম আমরা দেখেছি 10 কোটি টাকা, 15 কোটি টাকা, বা বলিউডে 100 কোটি ক্লাব, 1000 কোটি ক্লাব, দিস গিভস দ্য ফিল্ম আ মার্কেটিং অ্যাডভান্টেজ। তো সেরকম ভাবে যদি করা হয় এবং জলের পরিমাণটা যদি মানে একটা লেভেল অব্দি মেশানো হয়, তাতে আমার অসুবিধা নেই। বাট হ্যাঁ, খাদানের ক্ষেত্রে তো একটা বড় রকমের ডিসপ্যারিটি চোখে তো পড়ছে। 2.5 কোটি যদি মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন হয়, ন্যাশনাল মাল্টিপ্লেক্স, আর 16 কোটি যদি মানে ওভারঅল কালেকশন হয়, তো দেয়ার ইজ আ বিগ ডিসপ্যারিটি। কারণ আমরা জানি সেই পরিমাণ সিঙ্গেল স্ক্রিনই নেই ওই জেনারেল সম্ভবই নয়। এক্সট্রা 12, হ্যাঁ 12-13 কোটি টাকাটা হ্যাঁ, যে আলাদা করে হচ্ছে ন্যাশনাল প্লেক্সের বাইরে, ওই পরিমাণ সিঙ্গেল স্ক্রিন বা যেগুলো লোকাল থিয়েটার নেই, লোকাল মাল্টিপ্লেক্সেস নেই, ওই সংখ্যাটাই নেই। তো অবভিয়াসলি সেখানে তো একটা কোয়েশ্চেন চিহ্ন ওঠে। এবং কোথাও গিয়ে যে এর আগে যে একটা বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল বহুরূপী সিনেমাটা, সেটার থেকে কোথাও গিয়ে একটা মানে গাজোয়ারি করে বেশি দেখাতে হবে, মানে এটা খুবই মানে একটা খুব পেটি একটা অ্যাটেম্প্ট বলে আমার মনে হয়েছে। খাদান বাচ্চাদের মতো সিনেমাটা লড়াই। আমার, হ্যাঁ কিছুটা বাচ্চাদের মতো লড়াই। দেখুন, খাদান সিনেমাটা আমার খুব যে ভালো লেগেছে তা নয়, তার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সিনেমাটা বক্স অফিসে যা চলেছে যথেষ্ট ভালো চলেছে, বাট এইটার দরকার নেই। মানে এটা কোথাও গিয়ে চোখে আঙুল দিয়ে যে তোমার যে অন্তঃশ্বাস শূন্যতাটা, যে তোমার ইন্ডাস্ট্রির কিরকম কঙ্কালচার অবস্থা, সেটা কোথাও গিয়ে দেখিয়ে দেয়। মানে এটা খুব মানে ইম্যাচিওর একটা বিষয় যে আমাকে আগের সিনেমার থেকে বেশি যে করে হোক দেখাতেই হবে। তো মানে ইট ওয়াজ নট গ্রেসফুল ফ্রম সামওয়ান লাইক দিস। এবার যদি ইটস রিভিউ টাইমের কাছে যাই, শুভমের কাছে। শুভম, হ্যাঁ, হ্যাঁ, তোমার হ্যাঁ, এই হ্যাঁ। বিষয়ে কি মতামত আছে একটুখানি আমাদের দর্শকদের একটুখানি যদি বুঝিয়ে বলো তো। আচ্ছা, প্রথমে বলি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা জল মেশানো তো হয়, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই হয়। এবার ওই যে যেটা বললো যে কোনোটা একটুখানি ঠিকঠাক যে চলো গিলে নেওয়া যাচ্ছে, আর কোনোটা আমি যদি এক্সাম্পলই দিতে হয় আমাদের রবিন্স কিচেনের মতো ব্যাপারটা যদি যেই জায়গায় না চলে যায়, যে 3,000-এরটা 1 কোটিতে চলে গেল, সেইটা যদি না হয় ঠিক আছে। আর সত্যি কথা বলতে হ্যাঁ, খাদানের মতো কমার্শিয়াল সিনেমা ইন্ডাস্ট্রিতে দরকার, মানে সত্যি কথাই দরকার। বিকজ কমার্শিয়াল মানে মুভি ছাড়া ওই হিউজ যে অ্যামাউন্টটা রিকভার করে দেওয়া, সেটা তো একটা চাপের ব্যাপার হয়ে যায়। যে হ্যাঁ, ওই অ্যামাউন্টটা রিকভার কে করে দেবে? একটা একটা মানে একটা মুভি কেন, একটা খাদান, একটা সন্তান, আমি এটা ভিডিওতে অনেকবার বলেছি, একটা খাদান, একটা সন্তান, একটা বহুরূপী দিয়ে ইন্ডাস্ট্রি ওভারনাইট চেঞ্জ হবে না, কোনোদিন সম্ভবও নয়। এরকম অনেকগুলো খাদান, অনেকগুলো বহুরূপী লাগবে বা অনেকগুলো সন্তান লাগবে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে গেলে। এবার এই যে 15 কোটি টাকা বা 20 কোটি টাকা, হ্যাঁ ঠিক আছে, অ্যামাউন্টটা একটা দিকে শো করলে ওই যে কিছু টাইপের অডিয়েন্স আছে না, যারা রিভিউ শুনে বা অ্যামাউন্ট দেখে ভাই এত টাকা কামিয়ে ফেললো, তাহলে চলো সামনের সপ্তাহে সিনেমাটা দেখি। বাংলা সিনেমা 15 কোটি টাকা কামাচ্ছে কি করে? যেই সিনেমা 5 কোটি করতে গেলে দম বেরিয়ে যাচ্ছে, সে 15 কোটি কামাচ্ছে কি করে? চলো আমরা লেটস ট্রাই, দেখতেই পারি। সেই দিক থেকে যদি হয় তাহলে ঠিক আছে। আর না হলে যদি একটা মুভি সাকসেসফুল চলে না, সেটাকে দেখানোর দরকার পড়ে না যে আমার এত কোটি টাকা আমি ব্যবসা করলাম। সেটা তুমি বুক মাই শো দেখলে, অথবা যেই অডিয়েন্স, মানে যেই অডিয়েন্স জেনুইনলি সিনেমা বোঝে, তারা অটোমেটিক্যালি বুঝে যায় যে হ্যাঁ এই সিনেমাটা ভালো, এই সিনেমাটা আমাকে দেখতে যেতে হবে। সেটা আমার যদি ফিগার নাও থাকে সেটাও চলবে। এবার আর এখানে ফিগারটা, অ্যাকচুয়াল ফিগারটা তো প্রডিউসারের ঘর থেকে যতক্ষণ না আমরা জানতে পারি না। এবার সেটা পুরোটাই ওদের ওপরে ডিপেন্ড করে থাকতে হয় যে চলো ওরা যা বলছে ওটাই অ্যামাউন্ট।
বাইরে মানে হিন্দি আর সাউথ কি হয়, অনেকগুলো পোর্টাল থাকে যে যারা আমাদের অথেন্টিকেট, চলো একটা ক্লোজ একটা জিনিস আমরা অ্যাটলিস্ট পেতে পারি যে এটা বলছে, এটা 1-1.5 কোটি টাকার এদিক ওদিক, চলো ঠিক আছে। বাট এটা তো এবার যা বলবে সেটাই। বাট হ্যাঁ, যদি কোনো ভালো সিনেমা হয়, প্রমোশন অবশ্যই দরকার, টাকার অ্যামাউন্টটাও দরকার, কিন্তু ভালো সিনেমার অত রকম ভাবে আমরা 15 কোটি করেছি, 20 কোটি করেছি, ফাইন, পরের বারের জন্য যাতে আরো ভালো হয় সেটার চেষ্টাটা করা মনে হয় বেশি বেটার, এটা আমার মনে হয় পার্সোনালি। তা এখন আমি জিজ্ঞেস করব হচ্ছে শাহাট অফিসের আকাশের কাছে। আকাশ, তোমার এই বিষয়ে কি মতামত আছে? দেখো, আমি তো এখন যা বলবো তাই নিয়েই বিতর্ক তৈরি হবে, কারণ ভিডিওতে তুমি দেখেইছো কি হচ্ছে গত কয়েক মাস ধরে। যাই হোক, বিশেষ করে আমার ভিডিও নিয়ে এবং লোকের কমেন্ট বক্সে লিখছেন। দেখো, আমি এটা প্রথম থেকে বলে এসেছি যে মানে জল তো গোয়ালাও মেশায়, ঠিক আছে, মানে তার দুধের মধ্যে তিনি জল মেশান, মেশাতেই হয় সবাইকে জল। এবারে সবাই ভালো, খুব আমার আগের বক্তারা খুব ভালো বলেছে। আমি অন্য একটা পয়েন্ট বলি। ধরো আজকে কোনো একটা প্রোডাকশন হাউস দেখলো দেবের খাদান 15 কোটি বা 20 কোটি প্লাস ইনকাম করেছে, এবং সেটা রিস্ক নিয়ে 12 কোটি বা 13 কোটি টাকার একটা ছবি দেবকে নিয়ে বানালো। কিন্তু বাস্তবিকে যে ফিগারটা ইনকাম হয়েছে তার ছবির ক্ষেত্রে যখন সেটা হবে, তখন তো ভাই সে গন্ডগোলে পড়ে যাবে, কারণ সে তো দেখেছে 20 কোটি টাকা ইনকাম হয়েছে, আমি 12 কোটি লাগাই তাহলে 20 কোটি ইনকাম বা 22 কোটি আবার হয়ে যাবে। কিন্তু সে তো জানে না যে হয়তো সেটা 10 কোটি বা 11 কোটিতে হয়তো বাস্তবে আটকে ছিল। এটা কিন্তু একটা খুব বড় দেবুদা, প্রবলেম তোমার হয়, জানো? একটুখানি সাউন্ডটা বন্ধ করো, সাউন্ডটা একটু বন্ধ করো। হ্যাঁ, তো এটাই হলো মূল সমস্যা। তুমি জল মেশাও, দেখো সন্তানেও জল আছে, বহুরূপীতেও জল আছে, সবকিছুতে জল রয়েছে। জল মেশাতে আমরা, আরে বাবা আমি নিজে প্রোডাকশন হাউসগুলো আমি নিজে জল মেশাবো, এটা বাস্তব কথা। কিন্তু তার একটা সমানুপাতিক হার তো অবশ্যই থাকবে, এবং দর্শক মহল এভাবে টানা যায় না। যারা ছবি দেখার তারা ফার্স্ট হুম 1 সপ্তাহের হুম মধ্যেই দেখে ফেলেছে। এটাই বলার বিষয় আর কি, যে সবাইকে একটা নিউট্রাল পয়েন্টে থাকতেই হয়। তা আমি তিনজনের কাছে নানা রকম মতামত পেলাম, এবার সিনেজ্ঞানীর কাছে জানতে চাই, সৌভিকদার কাছে। সৌভিকদা, তোমার এই বিষয়ে কি মতামত আছে? দেখো, বিষয়টা হচ্ছে যে সব ইন্ডাস্ট্রি, সব সিনেমায় সব প্রডিউসারই কিন্তু জল কিন্তু মেশায় কালেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, ট্রেড যে ফিগারটা, যদি আমাদের বাংলার ট্রেড এক্সপার্ট বলে কেউ কোনো কিছু এক্সিস্ট করে না, প্রডিউসার ফিগার ওরকম পড়াশোনা থাকতে হয়। তো দেখো, একটা ডিফারেন্ট তো চোখে পড়েই আর কি। এ ব্যাপারটা হচ্ছে যে সিনেমার কোয়ালিটি যদি ভালো হয় না, তাহলে কি হয়, আর জল মেশা যদি ঠিকঠাক যদি হয়, যে 10 কোটি কালেকশন, আমি সাপোজ এক্সাম্পল দিয়ে বলছি, সেটা বাড়ি একটা 11 কোটি বললো, এরকম ভাবে যদি হয়, কোয়ালিটি ভালো হলে কি হয়, তখন কিন্তু সেটা লোক কিন্তু চোখে কেউ কিন্তু কোনো কথা বলে না। ঠিক আছে, বহুরূপীর ক্ষেত্রে কালেকশনের বসাটা কিন্তু অর্গানিক, ঠিক আছে, সেটা গর্ব জন্মেছে মেশাতে, সেটা নাই। এবার যাদের খাদানের কথা যাদের, সেটা দেখো সত্যি কথা বলতে, খাদান হচ্ছে বলতে হলে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি দেবের ফ্যান সার্ভিস ওটা, ঠিক আছে, এবং ওটা হচ্ছে পুরোপুরি সিঙ্গেল স্ক্রিন ওরিয়েন্টেড সিনেমা। এবারে ব্যাপারটা হচ্ছে যে খাদান কিন্তু মাল্টি ওরিয়েন্টেড সিনেমা কিন্তু একেবারেই নয় আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে সিঙ্গেল স্ক্রিন তো নেই, গ্রামে গঞ্জে তো ছেড়েই দাও, সেখানে তো উঠেই গেছে। আর শহরাঞ্চলে যেগুলো সেগুলো এখন ধুঁকছে এখন কুষ্ঠ রোগীর মতো। ঠিক আছে, তো সুতরাং মানে এই যে কালেকশন বলে, সেটা তো মানে একটু তো চোখে লাগছে ডেফিনেটলি আর কি। তো এটাই মানে হয় সব জায়গাতে, কিন্তু মানে একটু বুঝে মেশা, এটাই আর কি, এটাই আমার বক্তব্য। আর ওই যে বলে না যে এখনকার অডিয়েন্স তো বোকা নয়, মানে কটা সিঙ্গেল স্ক্রিন আছে, যারা একটু এই ব্যাপারে একটু জ্ঞান আছে, কটা সিঙ্গেল স্ক্রিন, কটা হ্যাঁ। মাল্টিপ্লেক্সার, কত টাকা ইনকাম দেখাচ্ছে, কত দেখলে ওটা পরিষ্কার হয়ে যায়। ওটা তুমি যদি আজকে হুম। বলো কাউকে, ফ্যান হলে গলা জোর করে বলতেই পারি যে হ্যাঁ 15 কোটি মানে 15 কোটি, চলো ঠিক আছে। আর এবার আর যাদের এটা আর বোঝার, এটাও যাদের দেখো, জানার, তারা জানতে পারবে ওটা। আর একদম, আর এটাও দেখো দেব, এই যে পোস্ট প্রোডাক্ট, এই যে যে প্রমোশন যেটা করছে, রূপমন্দির আজকে এসেছিল দেব আর কি, যেখানে যাচ্ছে দেব সব জায়গায় যাচ্ছে, কিন্তু সব সিঙ্গেল স্ক্রিন হলগুলো বেশি কিন্তু দেব যাচ্ছে, দেব কিন্তু মাল্টি দেব কিন্তু যাচ্ছে না। এটা নোটিস করে দেখো, ঠিক আছে। তো খাদান পুরোপুরি সিঙ্গেল এটাই। স্ক্রিন ওরিয়েন্টেড সিনেমাই এটা, এবং হুম সেটা পুরো হুম একটা হুম ফ্যান সার্ভিস সিনেমা, এটা বেসিক্যালি আর কি, পুরোপুরি ফ্যান সার্ভিস, দেবের ফ্যানদের জন্য ছবিটা বানানো মেনলি আর কি, এটাই। কিন্তু আমি অনেক ইউটিউবারদের বলতে যে শুনি, যেসব হল শোতে সিঙ্গেল স্ক্রিন, যেগুলো মূলত বুক মাই শোতে শো করে না, রেজিস্টার করা নেই, এবার ওরা বলে যে ইনকাম উঠে আসছে। এবার ওখান থেকে যে ইনকামটা উঠে আসছে, সেটা authentic হয় বা অথেন্টিক হয় না, সেটা নিয়ে যদি তোমাদের একটুখানি ছোটখাটো করে যদি মতামত শেয়ার করলে একটুখানি দর্শকের জন্য সেই ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রথমে যদি আচ্ছা, দেবজ্যোতি বলো। আরেকবার প্রশ্নটা একটু বলবে, একটু সাউন্ডের এই যে প্রবলেম হচ্ছে। অনেকে অডিয়েন্স আছে, যারা অডিয়েন্স হোক বা ইউটিউব
যারা আছে তারা বলে যে অনেক সিঙ্গেল স্ক্রিন এমন আছে যেগুলো মাল্টিপ্লেক্সের মধ্যে রেজিস্টার করা নেই, রেজিস্টার করা নেই। এবার সেইখান থেকেও তো কিছু মানে টাকা উঠে আসছে। এবার ওগুলো মিলিয়ে একসাথে মিলিয়ে যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা প্রডিউসার ক্লিয়ার করে আমাদেরকে কোট করে জানাচ্ছে। তো এটার মধ্যে কতটা অথেন্টিসিটি আছে এবং কতটা অথেন্টিসিটি এটা যদি তোমরা একটুখানি ক্লিয়ার করে যদি বলো তাহলে ভালো হয়। তা প্রথমে যদি দেবুদা যদি বিষয়টা নিয়ে কথা বলো। দেখ, বক্স অফিস তো নাম্বার গেম। তো নাম্বারটা আমি জাস্ট একটা 1 কোটি টাকার বিজনেস তোকে যদি ব্রেক ডাউন করে দিই, কামিং ফ্রম দ্য সিঙ্গেল স্ক্রিন ইকোসিস্টেম। ধর একটা সিঙ্গেল স্ক্রিনে কিরকম হয়, আমরা গ্রামে গঞ্জে 50-60 টাকা টিকিট হয়, ঠিক আছে? 50 টাকা টিকিট যদি আমি ধরি, যদি একটা 500টা সিটওয়ালা অডিটোরিয়াম হয়, 50 টাকা যদি টিকিট হয়, একটা শো হাউসফুল হলে 25,000 টাকা হয়, ঠিক আছে? একটা শো হাউসফুল হলে, যেটা গ্রামগঞ্জের সুপার সিঙ্গেল স্ক্রিন যেটাকে আমরা, মানে যে চিত্রটা আমাদের মাথায় আসে, 25,000 টাকা হয়, 25 থেকে 30,000 টাকা হয় একটা হাউসফুল। এরকম 400টা হাউসফুল হলে 1 কোটি টাকা হয়। দিস ইজ দ্য নাম্বার। এতগুলো শো হাউসফুল দেওয়ার মতো সেই সিঙ্গেল স্ক্রিনের সংখ্যাটা কি আছে? এটা তো এটা তো আমি দেবদাকে ভালোবাসি, আমি বাংলা কমার্শিয়াল প্লাস সিনেমাকে অন্য ছবি সাপোর্ট আছে, করি যেটা বা বলো একটা ছবি তো সারাদিন চালাবে না, আর অন্য ছবি আছে হ্যাঁ, ভালো। আমি আমি তো সেসব বাদও দিচ্ছি। এটা তো পুরো নাম্বারের বিষয়, তাই না? এটা তো বাংলা সিনেমাকে সাপোর্ট করা, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, শুয়ে পড়া কিচ্ছু না। এই নাম্বারটাই কি আছে আমাদের বাংলাতে। একটা সময় যখন উত্তম কুমার মারা গেছিলেন, আমি একটা আর্টিকেল পড়েছিলাম, আমি না হয় তোদের কাছেও শেয়ার করবো। 850 হল ছিল বাংলাতে, 850। সেটা 250-র নিচে নেমে গেছে। 600-র ওপর হল বিগত 44 বছরে, 1980 সালে উত্তম কুমারের মৃত্যু, আর আজকে 44-45 বছরে 600-র বেশি হল বন্ধ হয়ে গেছে। এই যে আজকে একটা সিনেমা 10 কোটি, 12 কোটি, 15 কোটি, এরা যেটা বলে যে বুক মাই শো স্ফিয়ারের বাইরে গিয়ে যে বিজনেসটা হচ্ছে সেটা নাকি হিউজ ব্যবসা করে, এটা এর দেবদা ছাড়াও আরো একজন সুপারস্টারের ক্ষেত্রে তার পুরো কেরিয়ারের ন্যারেটিভই ছিল তার মাল্টিপ্লেক্সে সিনেমা চলে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে নাকি সেই সব সিনেমা নাকি ঝড় তুলে দিচ্ছে অ্যান্ড অল দ্যাট। কিছু চ্যানেল তো এরকম ন্যারেটিভ বানাতো। তো হোয়ার মানে নাম্বার অফ থিয়েটারটা কোথায়? আমার তো একটাই প্রশ্ন, এন্ড অফ দ্য ডে ইটস আ নাম্বারস গেম। হোয়ার ইজ দ্য নাম্বার অফ থিয়েটার? সেই ইকোসিস্টেমটা কোথায়? তা এবার যদি সৌভিকদা এই বিষয়ে যদি কিছু বক্তব্য থাকে একটু যদি তুমি বলো। আর দেখো, সত্যি কথা বলতে মানে এগুলোর তো কোনো প্রুফ তো থাকে না। এবার ব্যাপার হচ্ছে যে মানে কি হয়, মানে যেসব জায়গার কথা বলছে এগুলো প্রুফ সত্যি বলতে নেই। আমি নিজে দেখেছি সেসব জায়গা কি বলতো, সত্যি বলতে মানে যেখানে কথা বলছি আমি নিজে তো দেখেছি, ওখানে লোকে কি বলতো, অনেকে আছে আমি দেখেছি যারা না মানে ওই হলে যাব দেখবো, তার থেকে ভাই ওই জোগাড় করে মানে ওই রূপা নিনজা টেকনিক, ওই চুম্বক শক্তি ইউজ করে দেখে নেবার সেরকম কিন্তু আছে। সুতরাং সেখান থেকে যে হয় আমি নিজের থেকে দেখেছি, আমি আমার নিজের যেহেতু গ্রামে যেহেতু বাড়ি সেখানে আর কি আমি দেখেছি, সেখানে বিশাল কিছু হয় তা কিন্তু না। ওরা যেরকম বলছে হয়তো একটা বিজনেস হতে পারে, কিন্তু অতটাও হয় না, অতটা হয় না। তাহলে তো মানে লোকে না ঝেঁটিয়ে দেখতে হল হল বলে মানে ভেঙে চলে যায়। আর এমনি গ্রামের সিঙ্গেল অবস্থা এমনি খুবই খারাপ আর কি, ততই বোঝা অবস্থা আর কি। সুতরাং ওখান থেকে কিছু হয় না। ওইসব ওই ঢপের চপ কথা বলে কোনো লাভ নেই, একদম রাজার কথা বলে কোনো লাভ নেই ওখানে। ঠিক আছে, এটাই। তা মেন যে ঘটনাটা হচ্ছে যে আকাশ, তোমাদের হাবড়ায় আমি সেদিনকার গেছিলাম, এবার তোমাদের ওখানটায় দেখছিলাম দুই একটা সিঙ্গেল স্ক্রিন হল আছে যেগুলো রূপকথা বলি বা আরো দুই একটা সিঙ্গেল স্ক্রিন হল আমি দেখছিলাম। তা ওখানেও সিনেমা চলছিল যেগুলো বুক মাই শোতে দেখায় না অ্যাকচুয়ালিতে। না, এবার রূপকথা তোমার কিন্তু এই আছে, বিষয় রূপকথা যেহেতু রূপকথা বুকমাই শোতে আছে। কালিকা বলে একটা সিনেমা হল আছে, ওটার নেই। বাস্তবিক হ্যাঁ ওখানে হ্যাঁ কোনো বাংলা ছবি চলে না, মানে ওখানে একটা বাংলাদেশের নাটক চালিয়ে রাখা হয়েছে, এবং ওটা মানে সামহাও ওই টাইপের আর কি। মানে ওদের সিনেমা দেখানোটা উদ্দেশ্য নয়, মানে সিনেমাটা চলবে, একটা যে কোনো কিছু একটা থিম চলবে, পেছনে আসলটাই ওদের উদ্দেশ্য। তো এই হলো ব্যাপার। তুমি কি আমাকে প্রশ্ন করলে কিছু, মানে বলবো কিছু? আমি তোমাকে করতেই যাচ্ছিলাম যে যেই প্রশ্নটা করেছিলাম যে সিঙ্গেল স্ক্রিন যেগুলো বুক মাই শোতে রেজিস্টার করা নেই, তা সেগুলো যখন কেউ কোট করে যে ওগুলো থেকেও তো কালেকশন আসছে। তা তোমার এই বিষয়ে কি মতামত আছে একটুখানি দেখো, যদি বলো দর্শকদের। প্রথমত আমি তো এরকম হল খুঁজে পাই না যেটা বুক মাই শোতে রেজিস্টার নেই। এবার ওরা হয়তো ফ্যানেরা খুঁজে পায়, ঠিক আছে, হয়তো হতেই পারে, আমি আর কটা হল বা জানি, ঠিক আছে। তো হয়। আর তার থেকেও বড় কথা দেবদা যেটা বললো যে 50 টাকা, 80 টাকা, 100 টাকা,
কিছু লালি সিনেমা হল আছে যেগুলো মেনলি ওই স্পেশাল বা ওই ডায়মন্ড এগুলোকে টার্গেট করে, মানুষের সিনেমা দেখার জন্য নয়, মানে ওই আমি আবারও বলছি শোটা চলবে, তাদের শো করার, ওখানে নিজস্ব শো দেখানো তাদের ওটা মেন উদ্দেশ্য আর কি। যাই হোক, তো সেখান থেকে টাকা উঠে আসছে, কিন্তু বারবার করে যদি এটা দোহাই দেওয়া হয় যে সিঙ্গেল স্ক্রিন থেকে মেনলি টাকা উঠে আসছে, ভাই খুব বাস্তব কথা, যে অডিয়েন্স সিনেমা দেখে, বাস্তবে সিনেমা দেখে, তারা কিন্তু শহরের অডিয়েন্স। তো মাল্টিপ্লেক্সের কালেকশনটাই মেন কালেকশন, তারপর সিঙ্গেল স্ক্রিন থেকে যেটা হয় আমরা ওটাকে এক্সট্রা হিসাবে ধরতে পারি, আর কিছুই না। এটাই বাস্তব কথা, এটাই মূল point। শুভম, তোমার এই বিষয়ে কি মতামত আছে? খুব পরিষ্কার, গল্পের পরীকে তুমিও দেখোনি, আমিও দেখিনি, ঠিক আছে? ওটা গল্পতে থাকে, তুমি যদি মানো সেটা তুমি মানবে, আমি যদি না মানি সেটা আমি আমাদের মানবো না। ইয়েদা বোধহয় সৌভিকদা বোধহয় পরি দেখতেই চলে গেছে ক্যামেরা অফ করে। এইবার সৌভিকদাকে যারা এই চার্জার আনতে এই গেছিলাম। তো চলে এসছে পরি, ও আচ্ছা পরি দেখে চলে এলো। এবার এইবার কি হয় যে তুমি যদি আজকে যারা বলছে যে হ্যাঁ এরকম হল আছে যেগুলো বুক মাই শোতে রেজিস্টার্ড নেই, আছে কিছু হল, এবার সেই হলগুলোতে যদি কেউ বলছে সেই হলগুলোর থেকে 1 কোটি বা 1.5 কোটি টাকা ইনকাম হচ্ছে, এবং যারা বলছে তুমি যদি তাদেরকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করো যে হ্যাঁ ভাই তুমি একটা আমাকে রাফ হিসাব দাও, তুমি 1 কোটি টাকা বলেছো, তুমি আমাকে 50 লাখ টাকার হিসাব দিয়ে দাও, এবং বলতে দেয় পারবে না। শুভম, এদের গ্রুপে গ্রুপে এগুলো যায় জানো তো, মানে ধরো একটা গ্রুপে এদের হ্যাঁ হিসাব হ্যাঁ, বলে দেয় কোনো একজন বিশেষজ্ঞ, সব গ্রুপে তারপর কপি পেস্ট হয় এটা, ওই আমাদের পার্টি পলিটিক্স এর আচ্ছা, মতো আর আপনাদের কি। যদি ওই যে গ্রুপ না যারা ওই যে আছেন যারা তখন দেবদা হিসাব ওই ফ্যান, যে এটা আমি যেটা এটা যদি একটা ডিসক্লেমার আমি দিয়ে দিতে চাই দর্শকের জন্য, যদি দেখেন আপনাদের গ্রুপে যদি কোনো দেখেন সন্দেহভাজন ব্যক্তিত্ব, তাহলে খুব বড় চান্স সেটা কিন্তু শার্ট অফিসের ফেক প্রোফাইল হতে পারে, ঠিক আছে? আমি মানুষের জন্য কাজ করি, তাই জন্য আমি এটা বলে দিলাম, ঠিক আছে? এটা একটা ডিসক্লেমার দেওয়ার দরকার ছিল, আমি আবার মিউট হয়ে যাই। এই আকাশের ওই পিছনে ওই এসি চালু যেই হয়ে হ্যাঁ, গেছে, বলো। ঠান্ডা গেছে না হ্যাঁ ওই যেতেই। যে জিনিসগুলো আছে যে তোমার ওই হলগুলোতে ইনকাম হয়, এবং খাদান ওইখানেও ইনকাম করেছে যেখানে মানে বাকি বাংলা সিনেমা হয়তো চলেও না, বাকি বাংলা সিনেমা হয়তো ওই সিঙ্গেল স্ক্রিন গুলো যেগুলো বুক মাই শোর বাইরে আছে ওগুলোতে হয়তো গিয়ে লোক বাংলা সিনেমা দেখেও না, খাদান সেখানে পারফর্ম করেছে, কিন্তু সেই পারফরমেন্সটা এরকম না যে যেটা আমি 1 কোটি বা 1.5 কোটি বলতে পারি, এটা পরিষ্কার চলেছে হয়তো, বাট সেটা ওই অল্প সংখ্যক হয়তো, যেটা মানে একদমই বাংলা সিনেমা চলে না সেখানে তো খাদান পারফর্ম করেছে, এটাই। তাই এখান থেকে একটা জিনিস কথা উঠে আসছে, তাহলে বাংলায় তাহলে কি ট্রেড এক্সপার্ট নেই বলে কি এই সমস্যাগুলো হচ্ছে? এটা যদি তোমরা একটু ক্লিয়ার করে যদি বলো। প্রথমে যদি আকাশের কাছে জিজ্ঞেস আচ্ছা করি, আকাশ তোমার এই বিষয়ে কি হ্যাঁ মতামত? বলো। হ্যাঁ, না শুভম তোমার বলো, কিছু বলার আছে, শুভম বলো। শুভম শুভম বলো শুভম বলো বলো। বলো। না হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে আচ্ছা যদি ধরো ট্রেড এক্সপার্ট থাকেও, আমাদের এখানে তুমি যদি দেখো যে 3-4টেই তো বড় প্রোডাকশন হাউস আছে, 3-4টেই বড় হিরো আছে, এবার যদি কোনো ট্রেড এক্সপার্ট চলেও এলো, বাই চান্স চলে এলো যে চলো আমি বাংলার একটা ডেটা, সেটাকে ম্যানিপুলেট করতেই বা কতদিন সময় লাগবে? একদমই তাই, কিছু পেজ আছে আর তারা এট কিন্তু দ্য এন্ড অফ দ্য, অথেন্টিসিটির সাথে হ্যাঁ দেয় কিন্তু না, এট ইনফরমেশন, দ্য এটা আমি এন্ড অফ দ্য শুভমের ডে, সাথে এটা হ্যাঁ আমি বলো সবার বলো। সাথে একদম 100% একমত, যে ট্রেড অ্যানালিস্ট ট্রেডস অন ডেটা, একটা ট্রেড অ্যানালিস্ট ডেটা ক্রাঞ্চ করে। তুমি যদি ডেটাই ফল্টেড পাও, তোমার যদি ডেটাতেই ট্রান্সপারেন্সি না থাকে, তাহলে তো সেই ক্রাঞ্চ ডেটা একজন স্পেশালিস্ট করলেও যা, একটা একটা উল্টোপাল্টা ইউটিউব করলেও তাই, তাই না? ডেটারই তো ট্রান্সপারেন্সি নেই। তো এটা আমি একদম শুভমের সাথে একদম 200% একমত। আকাশ, হ্যাঁ দেখো মানে বলো ট্রেড কিছু। এক্সপার্ট ধরো, মানে তুমি ধরো ট্রেড এক্সপার্ট হলে তোমাকে তো দেবদা জিদ্দার ফ্যানেরা প্রথমত বাড়িতে গিয়ে আগুন ধরে তোমাকে মেরে ফেলবে, তোমার ট্রেড এক্সপার্ট হতেই দেবে না তারা প্রথমত, ঠিক আছে? কেন কোনো ট্রেড এক্সপার্ট কেন হবে বাংলা থেকে? তারা না দাস কেন হতে যাবো তুমি, হতে যাবে তুমি? আর সব থেকে বড় কথা, বাংলা সিনেমার কোনো হিসেব তো প্রপারলি আমরা পাই না, এবং এত বাংলা ছবি, এত হিন্দি ছবি, এত সাউথের ছবি চলে, হয়তো একটা শো চলো, কোনোটা দুটো শো চলো, আবার পরের দিন কি হয় জানো তো তুহিন, ধরো তুমি বুক মাই শোতে দেখলে যে কালকে কোনো শো নেই বাংলা ছবি, কালকে দেখা গেলো সকালবেলা 11টার দিকে একটা শো চালিয়ে দিল হঠাৎ করে। তো এই যে গোটা বিষয়টার এখানে মানে একদম বড় বড় প্রোডাকশন হাউসের মতো করা সম্ভব নয়, তো ট্রেড এক্সপার্ট কোনোদিন আসবে না, কিন্তু অথেন্টিসিটির সাথে কিন্তু কিছু পেজ রয়েছে, আমি নাম বলছি, টলি বাংলা, বক্স অফিস বলে তোমরা জানো, পেজটি খুব ভালো কাজ হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ, এবং হুম হুম হুম। নিয়মিত তারা
আপডেটস দিতে থাকে এবং কিছুটা অথেন্টিকেট পাওয়া যায় ওখান থেকে, কিছুটা হ্যাঁ, অথেন্টিকেট হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওয়েস্ট অলমোস্ট। বেঙ্গল বক্স অফিস বলে একটা পেজ আছে, তারা কিছু ক্ষেত্রে অথেন্টিসিটির সাথে কাজ করে, আরো হ্যাঁ, কিছু পেজ হ্যাঁ। কাজ করছে, তো তাদেরকেই আমাদের মেনে চলতে হবে, আর তো কোনো উপায় নেই। দেবুদা, তোমার কি বক্তব্য? দেখ, আমার মনে হয় যে যেটা শুভমও বলছিল, যে ট্রেড এক্সপার্ট ইজ নট অ্যান সলিউশন। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা না একটা করে ম্যাজিক সুইচ খুঁজি, যে একটা কমার্শিয়াল সিনেমা হলে বাংলা মুভি রিভিউ মানে বাংলা ইন্ডাস্ট্রি ফিরে আসবে, একটা ট্রেড এক্সপার্ট আসলে সব এসব জল ঘোলা, এগুলো নয়। দেয়ার ইজ নো ম্যাজিক সুইচ। তোমার যদি ডেটা যেটা তুমি ইয়ে করছো, যেটা গ্যাদার করছো, সেটা যদি ফল্টেড হয়, সেটা যদি ট্রান্সপারেন্ট না হয়, দেন তুমি ডেটাটা ক্রাঞ্চ করবে কি করে? যারা ডেটাবেসে কাজ করে প্রাইভেট কোম্পানিতে, তারা ভালো বলতে পারবে যে উই ডিল অন ডেটা। যেটা মানে যেটা ক্রাঞ্চ করে হবে, আজকে তারা নারাজ, সে কিন্তু প্রত্যেকটা হলে গিয়ে দেখে আসছে না কি বক্স অফিস হচ্ছে, ইজ গ্যাদারিং আ ডেটা, সেটা সে ক্রাঞ্চ করছে। তো আমাদের তো সমস্যাটা গোড়ায় গন্ডগোল। আমি এটা প্রচুর লোককে বলতে শুনেছি যে ট্রেড অ্যানালিস্ট নেই, সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে জিনিসটা ট্রান্সপারেন্সি, এবং লোকে কোথাও গিয়ে একটা ইন্ডাস্ট্রির ভালো হবে থেকে আমায় নিজের ইগো জাস্টিফাই করতে হবে, আমাকে একটা সার্টেন ইমেজ প্রজেক্ট করতে হবে, সেটাতে বেশি কনসার্ন, অ্যাপার্ট ফ্রম টেকিং কেয়ার অফ দিস ইকোসিস্টেম। এটা একটা সমস্যা। এবার আমি জানি আমাকে ওই এক হাতে ধূসর মস্কো আর এক হাতে ঘড়ি বিড়ি হাতে কমিউনিস্টের মতো শোনাতে পারে, বাট সেটাই আমাদের তো, আমরা তো বটম অফ দ্য ব্যারেল চিন্তা করি না। তো ফ্যাক্ট এটা, আমরা ইকোসিস্টেমের চিন্তা করি না। এই ট্রেড অ্যানালিস্ট কোনো সলিউশনই নয়। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি আনতে হবে, আর এই আমাকে একটা সার্টেন ইমেজ বজায় রাখতে হবে বলে আমি একটা সার্টেন কিছু প্রজেক্ট করতে চাইছি, সেটা রিয়ালিটির সাথে যত মানে দূর দূরান্তেও সম্পর্ক থাকুক বা না থাকুক, এই জিনিসটা বন্ধ করতে হবে, যেটা প্রচন্ড পরিমাণে করে কয়েকজন স্টারের তো কেরিয়ারই দাঁড়িয়ে আছে এটার উপর। আর সত্যি কথা কি বলতো, এই সৌভিক দা, এই আলোচনাটা শুনে এক সেকেন্ড সৌভিক দা, আমি একটুখানি এক সেকেন্ড একটু বলে নি। হ্যাঁ, এই আলোচনাটা শুনে অনেকের হয়তো মনে হতে পারে যে আমরা খাদানের ব্যাপারে নেগেটিভিটি ছড়াচ্ছি। যদি সেভাবে তুমি যদি দেখো, অনেকে অনেকে হয়তো এটা বলবে যে একটা ভালো সিনেমার এগেনস্টে নেগেটিভিটি ছড়াচ্ছে, বাট এটা কেউ যদি ভালো মস্তিষ্কের মানুষ হয়, এটা কিন্তু খাদানের কোনো নেগেটিভিটি ছড়ানোর জায়গাই নেই। এটা খাদান সুপারহিট খাদান হয়ে নিয়ে গেছে আলোচনাই অলরেডি। হচ্ছে না। আমরা ভালো মানে আমরা যদি বলি তাতেও এফেক্ট হবে না, আমরা যদি না বলি তাতেও কিছু এফেক্ট হবে না। এবং এটা আমার সঙ্গে হয়তো সবাই একমত হবে হয়তো, যে খাদানের মতো সিনেমা ইন্ডাস্ট্রিতে দরকার, যে আমাদেরকে একটা বুস্ট দেবে ইন্ডাস্ট্রিকে, অবশ্যই দরকার। কিন্তু যেটা দেবজিৎদা বললো, ট্রান্সপারেন্সিটা আমাদেরকে আনতে হবে, যে হ্যাঁ এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে এটা হয়েছে, এটাই হচ্ছে। সৌভিক দা। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে যে ট্রেড এক্সপার্ট আসলেই যে কালেকশনে মানে মানে অনেক কিছু খুব দারুণ কিছু হয়ে যাবে, এটা আমি কখনোই মনে করি বিশ্বাস করি না। ব্যাপারটা হচ্ছে যে এই যে আদর্শ বলি বা তার থেকে যে রোহিত জয়সওয়াল বলো, সুমিত কারেল বলো, এরা তো মানে মারাত্মক জল মেশে, বিশেষ করে রোহিত জয়সওয়াল, সুমিত কারেল মারাত্মক জল মেশে এরা। তো ব্যাপার হচ্ছে যে ট্রেড এক্সপার্ট আসো যদি, সেই যে প্রডিউসারের কাছ থেকে টাকা কেটে যে জল মেশাবে না, তার কি সিওরিটি আছে আর কি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে ট্রেড এক্সট্রা তারা তো কেউ, তারা তো হল ঘুরে ঘুরে দেখবেন, তাদের তো খেয়ে দিয়ে কাজও নেই আর কি। তারা ওই যেটা বুঝতে বললো, তারা ওই ডেটা কালেক্ট করে সেখানে তাদের উপর সেটা কাজ করে আর কি। তারা নিজের রিসার্চ এটা করে কিন্তু ওই আর কি। ঠিক আছে, তো এরকম কোনো ব্যাপার নেই। আলটিমেটলি ব্যাপার হচ্ছে, দেখো সত্যি কথা বলতে গেলে মানে নিজেদের একটু জল মেশাও, কিন্তু একটু অর্গানিক জলটাকে মেশাও, তাহলে জিনিসটা চোখে না পড়ে, এটা আমার বক্তব্য। তা দেবুদার একটা কথার থেকে উঠে আসলো যে সার্টেন কাইন্ড অফ ইমেজ পুশ করার জন্য যে বড় বড় স্টারেরা যারা আছে, যে সিনেমা হয়তো বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করছে না, সেগুলোর জন্য নাকি একটা বাড়িয়ে চাড়িয়ে একটা কালেকশন বলা হয় মেকার্সদের পক্ষ থেকে বা স্টারের পক্ষ থেকে। তা রিসেন্টলি আমরা শাঙ্কারের যে সিনেমাটা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে হচ্ছে রামচরণ, তা গেম চেঞ্জার সিনেমা আমরা দেখেছি মেকার্সদের পক্ষ থেকে যে সিনেমাটা ইনকাম করেছে বক্স অফিসের থেকে 85 কোটি টাকা, কিন্তু সেখানে বাড়িটারই 101 কোটি টাকা কোট করা হচ্ছে এটা। তাই এটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে? প্রথমে যদি সৌভিকদার কাছে যাই, সৌভিকদা তোমার এই বিষয়ে কি বক্তব্য আছে গেম চেঞ্জারের এই বিষয়টা নিয়ে? দেখো সত্যি কথা বলতে, গেম চেঞ্জার আমি দেখে এসেছি। আমার যেটা মনে হয়েছে, গেম চেঞ্জার হচ্ছে অ্যাক্চুয়ালি সংগ্রহ শেষের শুরু আর কি। এটা হচ্ছে ওই নায়ক বা মুসলমান এবং তার সাথে রজনীকান্তের শিবাজি দা বস
দুটোকে পাইল করে করা, তার সাথে একটু ধরো আই, ঠিক আছে, এরকম বিভিন্ন ছবির এলিমেন্ট মিশিয়ে ছবিটাকে বানানো হয়েছে। নতুন নতুন ছবিটা হতে কিছু নেই বেসিক্যালি দেখতে হলে, সত্যি কথা বলতে। এবারে মানে দেখো, রামচরণের একটা স্টার ভ্যালু আছে আফটার ট্রিপল আর, এবং শঙ্করের লিজেন্ডারি ফিল্ম মেকার, ঠিক আছে, তারও একটা ফ্যান ফলোইং এ, তারও একটা স্টার ভ্যালু অবশ্যই রয়েছে। সেই দিক থেকে ঠিক আছে, একটু খরচ প্রথম দিকে কালেকশন করতে পারে। রামচন্দ্র তেলেগুতে একটা গর্ত সেখানে আছে আর কি, সেটা থাকবে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাই মানে 100 কোটি টাকা বেশি, 125 টাকা বেশি, মানে মানে আমি তো এতজন তো গাঁজা খেলে মানে দেশটাও এত, মেশায় না। হ্যাঁ। আর তারপরে এই যে আমি নিজে দেখলাম রূপ মন্দিরে নিমেষণের মানে টিকিট পুরো বুক প্রায়, এবং হলে আমি দেখি হল প্রায় ফাঁকা। মানে কি লেভেলে কর্পোরেট বুকিং হ্যাঁ হয়েছে হ্যাঁ একদম হ্যাঁ। শেষ মুহূর্তে গিয়ে, যেটা মারাত্মক। মানে আমি নিজে গাঁজা খেলেও মনে হয় এত জল আমি মেশাবো না, আমি গাঁজা খেয়ে থাকলেও। এটা মানে হিউজ হিউজ বাড়াবাড়ি আর কি, এটা হিউজ বাড়াবাড়ি। মানে এতটা ছবি, আর ছবিটা এমন কিছু ভালো ছবিও হয়নি যে তুমি এত জল মেশাবে, তোমার ছবি কোন যুগান্তর ছবি মোটেই হয়ে যায়নি আর কি। আর দেখো সত্যি কথা বলতে, এখানে শঙ্করের দোষ লেখা, শঙ্কর একজন লিজেন্ডারি ফিল্ম মেকার, তাকেও শুনতে হচ্ছে। রামচরণের একটা গ্লোবাল রেকগনিশন পেলো ট্রিপল আর করে, তাকেও শুনতে হচ্ছে। এটা মানে এই যে দিলরাজ এই জিনিসটা করলো, এটা খুব বাজে জিনিস করলো, দিলরাজের কাজ, এটা প্রডিউসার করে থাকে এটা আর কি, তারাই করলো। এখন কি বলো এখন, এটা কিছু বলার নেই, এটা মানে রামচন্দ্রের দুর্ভাগ্যটা আর কি, এটাই। কিন্তু এটা আমরা সাউথের বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই আমরা এইসব দেখে বেড়াই, যে একটা হ্যাঁ, যে কবজার সিনেমা ক্ষেত্রে হয় হয়েছিল। যে কাবজার ক্ষেত্রে হয়েছিল, বা এই রিসেন্টলি বছর বেরালো ওই মর্টিন বলে যে সিনেমা, ওই সিনেমার ক্ষেত্রেও কম বেশি হয়েছিল। বাবা, কারণ ওটা তো এমনি ভয়াবহ সিনেমা, কারণ ওটা তো এমনি টুইটার ভয়াবহ এখন সিনেমা। ওই তোলপাড় হয়ে যাচ্ছে যে মার্টিনের কনজুরিংটা অনেক কম ভয়ের। মানে ওটা দেখার পর মনে কারণ হয় ভাই টুইটারে 500 কোটি বলে দে, 500 কোটি বলে দে, অসুবিধা নেই, সিনেমা হল থেকে নামা আগে। তারপরে 500 কোটি বলে দে, অসুবিধা নেই, আগে নামা, মার্টিনের থেকে কনজুরিং, তারপর দেখা যাবে যা হবে। কনজুরিং অ্যানাবেল দেখা কম না ভয়ের। আমি মার্টিন দেখিনি, বাট আমি দেখেছিলাম সেটা প্রচন্ড প্রবলেমেটিক একটা সিনেমা। সেটা হচ্ছে ওই মালটার কি? কি যেন নাম, রাম পোতিনেনির হচ্ছে ডবল ও ডবল আয়ুষ্মান স্মার্ট, শঙ্কর আর পার্ট 2। রামপতিনেনি, আরে ডাবল স্মার্ট, রামপতিনেনি। সিনেমা, ডাবল আমি একদম স্মার্ট, আমি ডাবল ওই বালিয়া স্মার্ট। সিনেমা ইংরেজি সিনেমা দেখার বানায়, ঠিক সাহস আছে? করিনি, না আমি ওই একদম সিনেমা বালিয়া রাম আমি দেখার ইংরেজি পোতিনেনি, সিনেমা সাহস বানায়। করিনি। প্রবীরদা বাইদা বালিয়ার এই ফ্যান, ঠিক আছে? দর্শক যাদেরকে ভাবছো হ্যাঁ সৌভিকদা রক্ষা বালিয়ার করো। ফ্যান। যদি আসানটা থেকে খারাপ লাগে প্রবীরদাকে চ্যানেলে গিয়ে এই গালাগালি দিতে এই পারে। এই বালেয়া রবিতে যার হয়ে চিরঞ্জীবী, এরা নিজেদেরকে চেঞ্জ আর করতেই না পারলো না, না। আমি তো আমার বালিয়ার প্রতি রেসপেক্ট বেড়ে গেছে ডাবল স্মার্ট দেখার পরে। আমি ভাবতাম বালিয়ার ইংরেজি সিনেমা বানা। বালেয়া না তো, রামপতিনেনি ছিল ডাবল স্মার্টে। রামপো সেটাই তো বলছি, ওটা দেখার পরে আমার বালিয়ার সিনেমার প্রতি রেসপেক্ট বেড়ে গেছে, যে ওটা তো কম রিগ্রেসিভ এর থেকে। বালের লাস্ট সিনেমাটা ভালো ছিল ওটা মানে কিন্তু, ওটা এই ওটা কি তুমি সিনেমা হলে কি গিয়ে না, দেখেছো? যদি ডাবল স্মার্ট, ভগবান কেসারি। পাগল তুই, আমি যেমন না, ওটিটিতে কেটে কেটে আমি দেখেছি। দেখতেই টাকা পাইনি, টাকা কে খরচা দেখতেই করবে পাইনি ওইসব সিনেমার পিছনে? আর আমার রাম জোগাড় পোতিনেনি করেও সব দেখতে থেকে মন চায়নি ছাত্রী কোনোদিন, যে সিনেমাগুলোই জোগাড় করে। করে দেখবো। আরে আমি আমি দেখেছিলাম চলের স্মার্ট একটুখানি। শঙ্কর, আমি মতো সিনেমা। সিনেমাটা 1.5 বছর ধরে দেখেছি। স্মার্ট শঙ্কর পুরো সিনেমাটা আমি 1.5 বছরে কমপ্লিট করেছি। টিভিতে দিত খাওয়ার টাইমে, যদি দিত আমি দেখতাম। ওই একটু একটু করে করে 1.5 বছর লেগেছে আমার পুরো ওটা আমি সিনেমা করেছিলাম কমপ্লিট হচ্ছে করতে, ওই এতটাই অনুষ্কা জবর। শেট্টির অরুন্ধতী, যেটা থেকে ছেপে কোয়েল মল্লিক বানিয়েছিল। ওই সিনেমাটা আমি ওরকম মানে সেই 10 দিন বাদে দিল খানিকটা দেখলাম, আবার 15 দিন বাদে দিল খানিকটা দেখলাম, ওই করে করে আমারও ওরকম। ওটা ওই অরুন্ধতী সিনেমাটার ক্ষেত্রে হয়েছিল আমার। তা এবার আমি এই বিষয় নিয়ে শুভমের কাছে যেতে চাই। শুভম, তোমার এই বিষয় নিয়ে কি বক্তব্য আছে, যে Twitter জুড়ে তো এখন তোলপাড় চলছে যে এই রামচরণ এত বড় একটা সাকসেস দিয়েছে ট্রিপল আর এর সময়, বা ট্রিপল আর এর পর তার এই সেকেন্ড সিনেমা রিলিজ করলো গেম চেঞ্জার। কারণ আছাড়িয়া সিনেমাটা তার সেকেন্ড সিনেমা বলা যেতে পারে না, তার একটা আচারিয়াতে তার একটা ক্যামিও ছিল, বাট এখানটায় তার একটা ফুল প্লেজ একটা রোল ছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মেকার্সদের পক্ষ থেকে যে 85 কোটি টাকার কালেকশনটা 186 কোটি টাকা কোট করা হচ্ছে, এইটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? আসলে কি হয়েছে না, যে শঙ্করের যে লাস্ট দুটো সিনেমা, ইন্ডিয়ান 2 আর তারপরে হচ্ছে এটা কি নাম, গেম চেঞ্জার, গেম চেঞ্জার। শঙ্করকে দেখে যেটা মনে হচ্ছে না, হ্যাঁ, শঙ্কর নিজের মাঠেই নিজে খেলতে পারছে না। এটা অ্যাকচুয়ালি তুমি যদি শঙ্করের জনরার সিনেমা, পলিটিক্যাল জিনিসপত্র থাকবে সেখানে, হ্যাঁ সেখানে সোশ্যাল মেসেজ উঠে আসবে, সেখানে সেগুলো নিয়ে কমেন্ট্রি থাকবে। এটা তো শঙ্কর বহুদিন থেকে করে, এবং শঙ্করের সিনেমাতে পলিটিক্যাল জিনিসপত্র থাকবে, সেটা আমরা অপরিচিতও দেখে এসেছি, সেটা আমরা শিবাজি দা বসেও দেখে এসেছি,
ইন্ডিয়ানে দেখে এসেছি, সব জায়গায় দেখে এসেছি। তো নিজের নিজের মাঠে নিজেই খেলতে পারছে না। এবার ব্যাপারটা হয়ে গেছে সাউথের ফ্যান ফলোইংটা এরকম না, যেই সিনেমা হয়তো তুমি আমি 10 মিনিট বসে দেখতে পারবো না, সেই সিনেমা ওখানেও সুপারহিট বানায় ওরা সেই সিনেমাগুলোকে ওখানে সুপারহিট বানায়, ওখানে ওসব ব্যাপার নেই। এবার এই যে 85 থেকে 185 কোটি, এবার ওই যে দেবজিৎ বলে ইমেজ একটা ক্লিয়ার করতে হবে যে এই সিনেমাটা বা এই স্টারের সিনেমাটা, এই ডাইরেক্টরের সিনেমাটা এত কম কামাতে পারে না। এবার অডিয়েন্সও কিন্তু বোকা নয়। দেখো আজকে আমি বলেই দিতে পারি যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমি তো জানি আমার কতটা আছে, আলটিমেটলি আমার ঘরে কতটা ঢুকছে সেটা তো আমার কাছে পরিষ্কার। কারণ এখন যদি তুমি বলেও দাও যে 185 কোটি টাকা কামিয়েছে, তোমরা হলে দেখতে আসো, লোক কিন্তু সেগুলো শুনে হলে দেখতে যায় না সিনেমা, যে ভাই 185 কোটি টাকা কামিয়েছে তোমরা হলে দেখতে আসো। লোকের অনেক সেন্স আছে, লোক দেখে মানে এখন বুঝতে পারে ট্রেলার দেখে, রিভিউ দেখে, যে না ভাই সিনেমাটা ওই ব্লাফ দিচ্ছে, এই সিনেমাটা আলটিমেটলি আমি গিয়ে কিছু পাবো না। আমি সাউথের ফ্যানদের কথা বলছি না, ওই জায়গাটা ছেড়ে দিলাম, অন্য জায়গার যদি আমি কথা বলি, তারা কিন্তু ওই সিনেমাটা 185 কোটি টাকা কামিয়েছে দেখতে যাব। আর যখনই তুমি বলবেন 185 কোটি, পরের দিন দেখবে প্রচুর এরকম চ্যানেল আছে বা প্রচুর এরকম রিভিউয়ার বা যারা, তারা এটা নিয়ে মানে অলরেডি ভিডিও বানাতে থাকে যে হ্যাঁ এটা এটা ফলস 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 ফলস। তো তুমি সেই জিনিসটাকে না বেশি দিন হাইডও করে রাখতে পারবে না। এটা আজকে থেকে 15 বছর আগের তো জিনিস নয়, যেখানে ইন্টারনেট খুব স্লো, আমরা কিছু জানি না। সেই জিনিসগুলো তুমি যে আজকে করো, ওইটুকু তোমার দেখতে ভালো লাগে ফিগারটা, কিন্তু সেইটা দিয়ে তুমি হলে লোক টানতে পারবে না, যেটা গেম চেঞ্জারও পারছে না। এবং সেটা প্রুফ, 185 কোটি বলার পরেও কিন্তু গেম চেঞ্জার লোক দেখতে যাচ্ছে না। যদি সেটা আলটিমেটলি ওয়ার্কই করতে গেম চেঞ্জার, তো লোক দেখতে যেত, তাহলে দেখতে যাচ্ছে না আলটিমেটলি। আর রিভিউ মিক্স তো নেগেটিভ রয়েছে, রিভিউ মিক্স থেকে নেগেটিভ তোমার রয়েছে। রিভিউ নেগেটিভ আছে, তুমি জানতে পেরে যাচ্ছ তোমার এই ফিগার তুমি ফলস দিচ্ছ। তারপরেও লোক তো হ্যাঁ, কেউ যদি রামচরণের ডাই হার্ট ফ্যান হয়, যে পৃথিবীর দিক থেকে অধিক হয়ে যাক আমি দেখতে যাব, তাহলে সেটা আলাদা কথা। বাট যারা টাকা পয়সা খরচা করে সিনেমা দেখতে যায়, একটা শনিবার বা রোববার পায় ফ্যামিলির সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য, তারা খুব বুঝে শুনে সবকিছু দেখেই তবে সে ওইখানে 200 বা 300 টাকার ইনভেস্ট করে। অনলি খাবার। আর একটা বিষয় এখানে আছে, কি হ্যাঁ, যে যেহেতু রামচরণ যেহেতু কাজ করে রাজা মন্দির সাথে, একটা ব্যাপার আছে, এটা মিথ আছে যে রাজা মন্দির সাথে কাজ করলে পরের ছবিটাতে সেটা ফ্লপ যায়, এটা একটা মিথ রয়েছে, এটা এটা কাটিয়ে ফেলেছে, এবার আলটিমেট ফ্লপ যায়নি আর কি। এবার যে সে তো কাটাতে হবে, এটার ব্যাপার সেখানে রয়েছে, এটা একটা আমার মনে হয় নানিও তো কাজ করেছে, কাজ করেছে, কিন্তু নানি তো কাজ করেছে, নানি তারপর তো দেবারাও চলেছে, এখন নানিও ব্যতিক্রম একমাত্র। হিট করেছে, মোটামুটি চলেছে, কিন্তু দেবারা ফ্লপ যায়নি আর কি, আলটিমেটলি সুপার হিট হয়নি, দেবদা তোমার দেখ ব্যাপারটা হচ্ছে, আমি সাউথ মেইন স্ট্রিম দেখি না, সেটা তো তুই জানিস। আমি এইটুকু বলতে পারি তোমার সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে আমাদের এখানে স্টারডামটা যেভাবে প্রজেক্ট করা হয়, ইউ নিড টু জাস্টিফাই, ঠিক আছে? তোমাকে একটা সার্টেন ফিগার বলতে হবে, কারণ তাদের স্যালারি তারা যেটা পায় সেটা তাদের ওপেনিং ডে এর উপরে ডিপেন্ড করে, অনেকগুলো ইকুয়েশন কাজ করে, ঠিক আছে? তো এটা কোথাও গিয়ে, যেটা শুভম বললো, মানে ইটস ইমেজ বিল্ডিং, যে দেখো আমি কত বড় স্টার, আমার এত বড় ওপেনিং হচ্ছে। তো এটা একটা প্রজেকশন, যেটা অডিয়েন্সের কাছে, এবার দেখ এটা 20 বছর আগে ওয়ার্ক করতে পারে, এখন ওয়ার্ক করবে না। এটা এখন সবই বোঝে, এরা অডিয়েন্সকে বোকা ভাবে, অডিয়েন্স অ্যাকচুয়ালিতে বোকা না। এই যে এই 100 কোটি টাকার জল মিশিয়েছে, কতদিন লাগলো? 1 সেকেন্ডের মধ্যে লোকে খিল্লি করছে সোশ্যাল মিডিয়াতে। একে সিনেমাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমি জানি না, অনেকে বলছে ইন্ডিয়ান 2 এর থেকে ভালো হয়েছে, বাট ইন্ডিয়ান 2 জঘন্য সিনেমা, তো তার থেকে ভালো হলেও মানে ইন্ডিয়ান 2 এর থেকে বেটার হয়েছে। হ্যাঁ, বাট ইন্ডিয়ান থেকে বেটার, মানে একদম ছবি কিন্তু ভালো নাই, 10-এ 0 না, নেগেটিভ। এটা তো ওই আবার ইন্ডিয়ান 3 নাকি আছে লেভেলেরই ক্রিঞ্জ। কামাল হাসান বলেছে যেটা ইন্টারভিউতে, যে আমি ইন্ডিয়ান 2 করছি ইন্ডিয়ান 3 এর জন্য, 3 এর জন্য। হ্যাঁ, এবং পলিটিক্সে গিয়ে না মাথাটা গেছে, ঠিক আছে? এবং সত্যি বলতে ইন্ডিয়ানে কামাল হাসানের পারফরমেন্স ছিল, ইন্ডিয়ান 2 দেখার পর না সত্যি কথা বলতে মানে খারাপ লাগছে দেখতে গিয়ে আর কি। ইন্ডিয়ানে যে পারফরমেন্স কামাল হাসান সেনাপতি ক্যারেক্টারটা আইকনিক ক্যারেক্টার ছিল। হ্যাঁ থাকবেই তো,
ওটা দর্শকের আইকনিক একটা expectation সেনাপতি। থাকে না যখন ফ্র্যাঞ্চাইজির ছবি তৈরি হয়। আমি তো দেখি না, তাও আমি অবশ্যই দেখেছি। অবশ্যই অবশ্যই, আর ক্যারেক্টার তো দর্শকদের আইকনিক একটা কিন্তু সেনাপতি। আমার যেটা মনে হয় যে ইন্ডিয়া যে টাইমে বেরিয়েছিল তার 20 বছর সম্ভবত, হয়তো 20 বছর পর গিয়ে হয়তো এই সিনেমাটা বেরোলো, না 20-22 বছর 28 পর বছর, গিয়ে ইন্ডিয়ান বেরিয়েছে। 1996 এ এসেছিল 28 হিন্দুস্তানি, বছর, মানে 28 বছর, ইন্ডিয়ান ওয়ান। 1960 হিন্দু সিনেমা 28 বছর। ইন্ডিয়ান। ইন্ডিয়ান যে বছর রিলিজ করেছিল, যে হুম বছর হুম আমি হুম। জন্মেছি। কিন্তু এতটা বছর 8 বছর পর গিয়ে একটা সিনেমা সিকুয়াল আসছে, এবার সেখানে দাঁড়িয়ে একটা যে নতুন generation যারা এখনকার সমাজের নতুন নতুন সিনেমা এক্সপ্লোর করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু সিনেমাটা রেলিভেন্টও কিন্তু নয়। যদি ভালো হতো সিনেমা কতটা চলছে এটা নিয়েও কিন্তু সন্দেহ কিন্তু ছিল কিন্তু প্রত্যেকের মনে। দেখ, এটা আমি বলবো, এটাও এটা কিন্তু এই একটা যে দেখার লেগাসি বিষয় আছে। সিকুয়ালের কনসেপ্টটা, যেটা পুরনো হলিউড, মানে যেটা হলিউড থেকে টপ গান ম্যাভেরিক, ইটস আ লেগাসি সিকুয়াল। 1986 এর একটা সিনেমা তুমি 37 বছর বাদে রিমেক বলছি, তুমি সিকুয়াল বানাচ্ছ। তো লেগাসি সিকুয়াল, দেখ এই ইভেন এই যে ভুল ভুলাইয়া 2, দিস আর অল লেগাসি তো সিকুয়াল, তাই না? গদরটা বলো, গাদারটা বলো, ইভেন গাদারটা গাদার 2, যদিও গাদার 2 আমি দেখিনি, গাদার। এবার যাই হোক, ইটস আ লেগাসি সিকুয়াল। তো এই যে লেগাসি সিকুয়াল গুলো, ইভেন বর্ডার 2 আসছে। তো তো এটার মানে লেগাসি সিকুয়ালের কনসেপ্টটা কি? তুমি একটা পুরোনো ক্যারেক্টারকে একটা রিকন্টেক্সচুয়ালাইজ করছো। এই যে সেনাপতির ক্যারেক্টারটা, সে 90s এ হি ইজ ফাইটিং করাপশন। সেই সময় ইন্ডিয়াতে যা যা হচ্ছে সেগুলোকে ফাইট করছে, যেটা শঙ্করের টেমপ্লেট। ওই নিউজ চ্যানেল থেকে 4টে হেডলাইন তোলা, সেটা একটু বলেছি। তো দিস ইজ দ্য কনসেপ্ট। এবং হিন্দুস্তানি সিনেমাটা, আমি হিন্দুস্তানি বলতে যেহেতু আমি হিন্দি ডাবটা দেখেছি, খুবই খুবই ভালো সিনেমা। এবার সমস্যাটা হচ্ছে, তুমি ওই সেনাপতি ক্যারেক্টারটাকে ইউ আর নট মেকিং ইট রেলিভেন্ট ইন টুডেজ। লেগাসি সিকুয়াল এজ আ কনসেপ্ট সমস্যা না। লেগাসি সিকুয়াল তুমি ভালো বানাতে পারলে এখনো রেলিভেন্ট। আজকে যদি আমি একটা বাংলার একটা রিলেটেবল উদাহরণ দিই, যদি একটা ফাটাকেষ্টর ক্যারেক্টারটা মিঠুন দার, এটা নিয়ে সারা টপিক ভিডিও বানালো বলে, এটা যদি ধর আমরা এখনকার পলিটিক্যাল ক্লাইমেটে এই ফাটাকেষ্টর ক্যারেক্টারটাকে ফেলে দিই, ঠিক আছে, ইট উড মেক আ কম্পিলিং ফিল্ম। সেটা লেগাসি সিকুয়ালই হবে, সেটা কোথাও গিয়ে এনক্যাশমেন্টই হবে, কিন্তু ইট উড মেক আ কম্পিলিং ফিল্ম। হতে পারে, হতে সেটা পারে। ইন্ডিয়ান 2 করতে পারে। তো লেগাসি সিকুয়াল কনসেপ্টটা সমস্যা না, কনসেপ্ট দ্য মুভি ইটসেলফ ওয়াজ ব্যাড and completely irrelevant in modern time. তা এখন বিষয়টা নিয়ে কথা বলবো, বক্স অফিস নিয়ে তো এতক্ষণ ধরে আলোচনা হলো, সে খাদানের হোক বা গেম চেঞ্জারের হোক, এবার আমরা দর্শকের পরোটা একটু নিয়ে কথা বলবো। মনোরঞ্জন লাগতেও পারে। হ্যাঁ, পরোটার টপিক নিয়ে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হইচইয়ের থেকে অ্যাপ্রোচ করা হয়েছে এখানটায় বা রাজুদার পরোটাকে প্রমোশনাল ম্যাটেরিয়াল যেসব আছে সেগুলোর জন্য প্রমোশনের জন্য তাকে মুভ করা হয়েছে। বা উল্টো দিকে আমরা দেখি যে পাটালিগঞ্জ যে পুতুল খেলা সিনেমাটা যেটা বেরালো, সেই সিনেমাটার প্রমোশনের জন্য গেছিল হচ্ছে সোহম মজুমদার রাজুদার কাছে। তা এটা কতটা ঠিক কতটা ভুল এখনকার সময়ে দাঁড়িয়ে, যে একটা কোনো ভাইরাল জিনিসপত্র একটা কাজ মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, সেটার মধ্যে দর্শক এসে দেখে সেটাকে সাবস্ক্রাইব করবে বা কিছু তাদের ভিউয়ারশিপ করবে, এটা তোমার কি মতামত আছে একটু এক এক করে যদি প্রত্যেকেই বলো। প্রথমে আকাশের কাছে যেতে চাই। দেখো, এইগুলোর অনেক কটা না ভার্স আছে। আমি একটা বড় ভিডিও তৈরি করেছিলাম, তুমি হয়তো দেখে থাকবে। তো আমি তখনও জানতাম না যে একেন বাবুর মানে কোনো মানে সিরিজের ভেতরে তিনি থাকবেন, জাস্ট প্রমোশন করবেন, এটা আমি জানতাম না। আমি ভেবেছিলাম তো সিরিজে কোনো একটা তাকে ক্যারেক্টার দেওয়া হয়েছে। দেখো, প্রথমত যদি প্রমোশন করে, আমি খুব একটা ক্ষতির কিছু দেখছি না। প্রমোশনের জন্য, প্রমোশন মার্কেটিং এর জন্য একটা প্রোডাকশন হাউস ইউজ করতেই পারে তাকে। কিন্তু আমি আবারও বলছি, ইউজ শব্দটা মানে এখানে রাজুদাকে জাস্ট একটা প্রোডাক্টের মতো ব্যবহার করা হচ্ছে। আজকে তার পপুলারিটি আছে, কালকে নাই থাকতে পারে। আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি, তখন যখন তাকে ছুঁড়ে ফেলা হবে বা তার যখন এই হাইপটা থাকবে না, সেই মানুষটার মানসিকভাবে একটা পরিবর্তন আসে, বা তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির মধ্যে তার একটা পরিবর্তন আসে আর কি, বারবার করে মানসিকভাবে সেটা দ্বন্দ্বে ভোগে, সেটা কিন্তু কেউ দেখতে যায় না। মানে সেটা লাইট ফ্রেমে তো ছিল না কখনো, সেখান থেকে সেটা লাইট ফ্রেমের মধ্যে আসলো। আসার পর তাকে যখন আবার নামিয়ে দেওয়া হচ্ছে, ইউটিউবাররাই নামাবে একটা সময়, এটা স্বাভাবিক, এটা সময়ের নিয়ম। আমরা যেরকম মৃত্যুকে ভুলে যাই কয়েক বছরের মধ্যে, সেরকম নাম ফ্রেম সবকিছুকে আমরা ভুলে যাই সময়ের সাথে সাথে। তখন তার মানসিক পরিস্থিতি কি হবে? এবং আরেকটা সব থেকে বড় পয়েন্ট, আমি আজকে ইনস্টাগ্রাম বিষয়টা তোমাদের সাথে আলোচনাও করছিলাম, স্ট্যাটাসও দিয়েছিলাম, যে মানে ইনস্টাগ্রামটা ক্রমাগত ইনস্টা হাবে পরিণত হচ্ছে, এবং সেখানে যেন আমরা কোথাও গিয়ে মানে বিজনেসের বদলে যেন সেখানে শরীর দেখানোটাই বেশি পপুলারিটি একটা কালচার হয়ে পড়ছে। ফলত আর যাদেরকে আমরা বিরিয়ানি, পড়াবো আর নেক্সট বিরিয়ানি। জেনারেশন,
হ্যাঁ, নেক্সট জেনারেশন যারা, তারা তো ভাই উজ্জ্বল দা বিরিয়ানি। শর্টকাটটাকেই তাদের জীবনের একমাত্র উপায় হিসেবে ভেবে এখন নেয়। এখন নিউডিটি হচ্ছে কারেন্সি হয়ে গেছে, নিউ Currency। কারেন্সি হচ্ছে নিউডিটি, এটা হচ্ছে মেন ঘটনা। একদমই, একদমই, একদমই। তো আমার এটাই বলো। বলার যে ঠিক আছে তুমি ইউজ করছো, তাকে তার পেমেন্ট দিচ্ছ, ঠিক আছে। কিন্তু একটা নেগেটিভ তার প্রভাবও সবসময় সমাজের মধ্যে থাকে। শুভম, তোমার যদি এই বিষয়ে কিছু বক্তব্য থাকে। আমি কালকেই একটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে, জাস্ট কালকেই, আমার চ্যানেলে আছে এটা, যে এই যে জিনিসগুলোকে ইউজ করা হচ্ছে। এবার দেখো, আমার প্রথমেই তো যেটা মনে হয় যে একটা সাবজেক্ট নিয়ে একটা লোক কতটা আন্ডার কনফিডেন্ট হলে সে এগুলো করে। ঠিক আছে, এবার অনেকে বলবে যে এতে তো রাজুদারও লাভ হচ্ছে, এটা আমি ভিডিওতেও বলেছিলাম যে এটা তো রাজুদারও লাভ হচ্ছে। এবার আমার কথা হচ্ছে যে যত লোক না হইচইতে গিয়ে ওয়েব সিরিজ দেখে, মানে যেগুলোকে সিরিয়াল বলি আমরা, যে সেটা হইচইতে গিয়ে যত লোক না দেখে, তার থেকে বেশি লোক প্রত্যেকদিন সকালে রাজুদার কাছে গিয়ে পরোটা খায়। এটা ফ্যাক্ট। ঠিক আছে, তো রাজুদার কিন্তু কোনোভাবে হইচইকে দরকার নেই ফেমের জন্য, বাট হইচইয়ের দরকার আছে রাজুদাকে। এবার 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 জিনিসটা হচ্ছে যে তুমি যদি খালি প্রথম থেকে বলতে যে হ্যাঁ এটা আমি গেছি খালি প্রমোশন করতে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা ছিল না তাতে খুব একটা। একটা লোক ফেমাস হয়েছে, তুমি তাকে এনক্যাশ করতে চাইছো, সবাই বুঝতে পারছে, চলো ঠিক আছে। কিন্তু প্রথমে হইচই থেকে বলা হলো যে একেন বাবুর পার্ট হচ্ছে রাজুদা। এবার পার্ট মানে লোক কি ভাববে যে একেন বাবুর মধ্যে কোন একটা ক্যারেক্টার বা কিছু একটা সে অ্যাক্টিং করছে। প্রমোশনটাই অন্যভাবে, হ্যাঁ, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট এই করা হয়েছে। এবং এবং সেই জন্য ইউটিউবাররা সেভাবেই কিন্তু ভিডিও বানিয়েছে। যখন থেকে লোক জানতে পেরেছে যে রাজুদা হইচইতে কাজ করছে, লোক মানে তারপর থেকে ওইভাবেই ভিডিও বানিয়েছে যে এই লোকটা কি এমন অ্যাক্টিং করতে পারবে, উঠিয়ে নিয়ে চলে আসা হচ্ছে, বা হইচইয়ের মধ্যে একে ঢোকানোর কি দরকার ছিল, কেন এই কথাগুলো আসছে, কেন সবাই ভেবেছে যে সে অ্যাক্টিং করছে, সেই হইচইয়ের একেন বাবুর পার্ট সে। কিন্তু খালি একেন বাবুর পার্ট বলে তুমি তাকে দিয়ে খালি প্রমোশন ভিডিও দেবুদা, করাচ্ছ। তোমার একটুখানি মিউট এবং করো, একটু মিউট করো তুমি। হ্যাঁ, বলো। যে খালি হইচইয়ের পার্ট বলে তারপরে তুমি তাকে দেখাচ্ছ যে সে খালি প্রমোশনাল ভিডিওতে আছে, এবং সেখানে তার 4টে ডায়লগ, এবং তার মধ্যে মেন ডায়লগটা হচ্ছে 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, আর আপেল পেঁয়াজ, আর যেটা লঙ্কা ওইটা। তারপরে তুমি ভাবো যে তাহলে তোমার এইটা দেখার পর তোমার মনে হবে যে আমি হইচইতে গিয়ে একেন বাবু দেখি, যদি ভালো হয় সেটা তো লোক এমনিই দেখবে। পরোটার সঙ্গে একেন বাবুর কি সম্পর্ক? পরোটার সঙ্গে একেন বাবুর কি সম্পর্ক? কোনো সম্পর্কই তো নেই দুটো একেন বাবু না, মানুষের খেতে মধ্যে। পরোটার সাথে ভালোবাসেন, দুটো একটা একেন বাবুর একটাই প্রশ্ন সম্পর্ক আছে, দুটোই মারাত্মক করবো। রকমের ক্রিম। এটা একটা একটাই সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, এবার একেন আমার বাবু কথা খেতে ওটাই যে তুমি ভালোবাসেন। একদম একদম। তুমি ইউজ করো, তুমি প্রমোশন করছো সেটা বলে করো যে ভাই আমি প্রমোশন করছি, চলো নো ইস্যু, কোনো অসুবিধা নেই, যেটা আকাশ দা বলে প্রমোশন হতেই পারে, কোনো তাতে সমস্যা। কিন্তু লোককে ভুল বুঝিয়ে বা মিথ্যা কথা বলে তুমি কেন এগুলো করছো? সৌভিকদা। দেখো, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে বিক্রম সিনেমাতে, মানে কমল হাসানের বিক্রমে, সেখানে একটা বিয়ে বাড়ির একটা সিন ছিল, যেখানে দেখবে কিছু লোক ওই যে বিরিয়ানি রান্না করছিল, তারা তো একটা বিখ্যাত মানে ইউটিউব চ্যানেল ছিল আর কি, ফুড ভিলেজ নাম, আমার নামটা মনে পড়ছে না আর কি, চ্যানেল ছিল আর কি। এবার দেখো সত্যি কথা বলতে বড় চ্যানেল, এবার দেখো সত্যি কথা বলতে মানে এর অনেক দিক পার্সপেক্টিভ আছে আর কি। দেখো ব্যাপার হচ্ছে যে এই চ্যানেলগুলো বা আজকে যারা যারা খুব পপুলার যারা, তাদেরকে দেখো না নিলে, সেখানে নিলে একটা লাভ কি, সেখানে তাদের যেটা রিভিউ সাবস্ক্রাইব থাকে, তারা ওটার জন্য সিনেমাটা দেখতে, কাজটা তারা দেখতে যাচ্ছে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে দেখো এই রাজধানী লোকেদের ব্যাপারটা কি, এরা হচ্ছে দিনে দিন খেটে খাওয়া মানুষ এরা, ঠিক আছে। এবার এরা মানে ওই এলাম খেলাম, মানে এরা ওই ব্যবসা করলো চলে গেল, এরা এরা হচ্ছে ওই ধরনের লোক আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে এরা এবার রাজুদার যে যে লোক ভদ্র ইঞ্জিনিয়ার কি, দেখো সত্যি কথা বলতে মানে ইনি ফেমাস হয়েছেন, এনার একটা বলার ইউনিক স্টাইলের জন্য ইনি ফেমাস হয়েছেন আর কি, যিনি ফেমাস হচ্ছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এমন নয় যে তিনি ওই কাজের মধ্যে কোন একটা স্পেশাল ক্যারেক্টার হবেন, তাকে দেখা সেই দেখো সেই পরোটালের রোলই করছে আর কি, ওই পরোটাই বিক্রি করছে, ওরকম রোলই তাকে দেওয়া হবে আর কি। ঠিক আছে, হলো। ব্যাপারটা হচ্ছে গেদের লোকেদের মানে সমস্যাটা কি হয়, যেটা আমরা রানু মন্ডলের ক্ষেত্রে দেখতে পেলাম আর কি, যে এরা না সাকসেস, যেহেতু এখানে পিয়ার থাকে না, পিয়ার আমাদের এদের সেই সামর্থ্য থাকে না আর কি, যার ফলে কি এরা কোথায় কি বলতে সেই জিনিসগুলো এরা না, এরা বুঝে উঠতে পারে না আর কি। এবার যার ফলে কি হয়, দেখো সবকিছু একটা লিমিটেশন তো আছে। এবার কি হয়,
সব যে কোনো জিনিস না মানে এক বছর তো জিনিসটা রিপিটেটিভ হয়ে যায় আর কি। এবার কি হচ্ছে একটা সময় পরে কিন্তু রাজুদা রিপিটেটিভ হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি এখন আর কি। এবার কি হবে, যখন এটা দেখবে যে ওই লেবু কষানোর মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে আর কি, যখন এটা ব্যাপারটা রিপিটেটিভ হয়ে গেছে, তখনই কি হবে, তখনই জিনিসটা এটাকে করে ছেটে ফেলা হবে আর কি। এবার কি হয়, এবার যেহেতু এটা সাকসেস মেনটেন করতে পারে না, এদিকে এটা এটা একটা দিক আছে, পারে না, তখন কি হচ্ছে, তখন তারা ওই আগডাউনের কথা বলে রানু মনে হতো আমি তো জানি আমার আসলে কি, তখন ওই অবস্থা হবে তখন আর কি, তখন এদেরকে ছুড়ে ফেলা হবে। সুতরাং মানে ডিজে অরুণ, সত্যি কথা সৌভিকদা বলতে, ডিজে অরুণ। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজে 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 নেউটি চলে এসছে এই যে। যাই হোক, তো মানে আমার বক্তব্য এটাই, দেখো সত্যি কথা বলতে মানে মানে ব্যাপার হচ্ছে যে আমার মতে না, এদের মানে এইসব সাধারণ লোক তো এসব এদের এসব দিকে আমাদের না আসাটাই ভালো আর কি। ঠিক আছে, কারণ দেখো এইসব আজকে জায়গা সবকিছু রাজুদা, সবার জন্য নয় হ্যাঁ আর কি। হ্যাঁ, আজকে রাজুদা হইচইকে সাপোর্ট দিচ্ছে, কালকে যখন রাজুদার টাইম চলে যাবে হইচই সাপোর্ট দেবে তো। ওটাই হচ্ছে ব্যাপার আর কি। সেটাই আমি হইচই বললাম, তো এটাই রাজুদা আসলে, নিজের স্বার্থে, এটাই আসলে। অফিসের হইচই সামনে নিজের যেতে দেবে স্বার্থে, না। লোকে কি ভাববে চলে এসছে। দেখো মেন দেখো মেন ঘটনা হচ্ছে যে রাজুদারে যেইভাবে দেখাচ্ছে যে আজকে রাজুদা এ ভাই প্রমোশনাল শোন না, এই অ্যাক্টিভিটিস এ পার্টটা পার্ট কেটে দিই নিচ্ছে। 46 মিনিট 5 সেকেন্ড। শোন শোন শোন, আমার খিদে পেয়েছে জোরে, আমি আসি, ঠিক আছে? এটা আমরা বলতে পারছিলাম ঠিক না, আছে ঠিক আছে এই পার্টটা কেটে দিই। ঠিক আছে 46 ঠিক থেকে আছে আমিও, ছেচল্লিশ আমারও পয়েন্ট ঠিক খিদে আছে পেয়েছে, ঠিক আছে। খাবো। হাই আর প্রত্যয়, বেশিক্ষণ হাই করবো না, হাই। হাই শেষের হাই দিকেও আছে। দত্তয়। হ্যাঁ প্রত্যয় প্রত্যয়, হ্যাঁ। আর পিন্টু আমাকে কল করেছিল, আমার ক্লাস চলছিল রে, আমার এই জাস্ট শেষ হলো, আমি বাড়িতে ওকে ওকে ঢুকে ওকে। ও এই জন্য আমার এই জন্য আমি করতে পারিনি। ঠিক মানে আছে আর সেই ঠিক জন্য আছে। সারাদিন আমার ইয়েও দেখানি, আমি সাথে সাথে লিঙ্কটা দেখে আমি ঢুকে পড়েছি। কি আলোচনা হলো? আরে এখানে আলোচনা করছিলাম ওই রাজুদার ফোন পে, এই রাজুদার পরোটা যে পকেট উনি পরোটা। প্রমোশনাল অ্যাক্টিভিটিস এ যে পার্ট নিচ্ছে, পকেট পরোটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর যে পার্ট করছে, যে আমরা পাটুলিগঞ্জের পুতুল খেলাতেও দেখছি সৌম মজুমদার গিয়ে ওখানে প্রমোশনের কাজ করছে, বা একেন বাবুর ক্ষেত্রেও আমরা দেখছি যে ওটা হইচইতে আসবে পুরোপুরি একেনে। তাই এই বিষয়ে তোমার কি বক্তব্য আছে, তুমি একটুখানি যদি না বলো ভালো, তোতা। এইসব সিনেমাগুলো অ্যাকচুয়ালি কি মানে প্রথমত মানে বাঙালি অডিয়েন্স যেটা বরাবরই একটা আক্ষেপের সুরে কথা বলে থাকে যে আমাদের ভালো কন্টেন্টের বাংলা সিনেমা আমরা দেখতে পাই না, এরকম প্রচুর অনেকে বলে। এবং যখন এই কাজগুলো না অনেকে দেখে না, যেমন মানিক বাবুর মেঘ তো আলাদা ঘরানার সিনেমা। মানিক বাবুর মেঘ বল, বা এই যে ভাগ্যলক্ষ্মীর মতো একটা কন্টেন্টের কাজ বল, বা পুতুল নাচের যে এই সিনেমাটা, আজকে এই সিনেমাগুলো, তারপরে যে যে চালচিত্রের পাটুলিগঞ্জে মতো পুতুল সিনেমা, খেলা। হ্যাঁ, এই সিনেমাগুলো যদি ওয়ার্ড অফ মাউথ যদি না পায়, মানুষ যদি এইগুলো নিয়ে কথাবার্তা না বলে, লেখালেখি না করে, বা এরকম ধরনের যদি প্রমোশন না করে, তাহলে কিন্তু এই যারা কাজ করছে, যত টাকা বিনিয়োগে এই একটা কাজ নিয়ে আসছে, বা যেই কন্টেন্টের ওপর কাজ নিয়ে আসছে, এটা তাহলে এক প্রকার ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, সেটা শিল্পীর জন্য একটা খুব খারাপ দিক, যারা এই সিনেমার জন্য লগ্নি করছে তাদেরও একটা ক্ষতির দিক, যারা কষ্ট করে এই কাজটার সাথে মানে এতদিন ধরে একটা চিন্তা ভাবনা পরিকল্পনা করে এগোচ্ছে তাদেরও একটা খারাপ দিক। সুতরাং সব দিক থেকে প্রমোশনটা দরকার, মানে যে সিনেমার যেরকম ভাবে প্রমোশন দরকার, যেরকম বহুরূপীর ক্ষেত্রে যেরকম আমরা দেখেছিলাম যে একটা সেই ফেলে আসা শিল্প কালচার ওইটাকে তুলে ধরার জন্য সেই যারা ওই বহুরূপী শিল্পী যারা, ঠিক আছে, শিবপ্রসাদ তাকে নিয়ে সাথে সাথে যে সমস্ত জায়গায় গিয়ে গান করছে, প্রমোশন করছে, মানে ওয়ান কাইন্ড অফ সেরকম। তো এটাই, এই প্রমোশন গুলো যথেষ্ট দরকার আছে, প্রমোশনটা মানে জোরদার করলে আমার মনে হয় মানুষ কাজগুলো দেখার জন্য উৎসাহী হবে, সিনেমা হল মুখী হবে। আর আমরা যারা মুভি রিভিউ আছি, সরি আমার স্লিপ অফ টাং হয়ে গেছে, মুভি রিভিউয়ার যারা আছি, তা তারা এইসব সিনেমাগুলো যখন দেখবে, পাবলিক রিয়াকশন নেবে, জনগণের কাছ থেকে মতামত নেবে, পাবলিক সেগুলো দেখবে যে হ্যাঁ এই কাজটা দেখা উচিত, এই কাজগুলো মানে এত খাটনি করে বানানো, তা হওয়াটা দরকার সব দিক থেকে। মানে ওদেরও যেরকম একটা দায়িত্ব কর্তব্য আছে, আমাদেরও এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে যে এই সিনেমাগুলোকে নিয়ে প্রমোশন করা অবশ্যই উচিত। এইটুকুনি। একটা কথা বলতে চাই সাহা টকিজ কে নিয়ে। সাহা টকিজ আমার যখনই পডকাস্টে আসে তখন কেন জানি না সবসময় সাহা টকিজ খেতে বসে যায় একদম শেষের দিকে গিয়ে, আর আমার পডকাস্টটাই কেন জানি না প্রত্যেকে মাঝখানে দিয়ে ঢোকে, নাহলে অনেকে বেরিয়ে যায়। এটা কেন হ্যাঁ, আমি সন্দীপ দা, বুঝি না। আধে পর্যন্ত বেরিয়েই গেল।
এই বলছি সৌভিক দা, তো তোমার খিদে পেয়ে গেছে অনেক। তোমার পুষি নিয়ে খেলাটা মাঝরাতে করো, এখন পুষি নিয়ে খেলতে হবে না। এই যে ও শীত করে ঠান্ডা লেগে ঠান্ডা লাগছে, কম্বলের তলায় লেপ মুড়ি দিয়ে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ কম্বলের মধ্যে ঘুমাই এবার তো। একদম শেষের দিকে পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি। এখন যেটা লাস্ট একটা প্রশ্ন করে শেষ করে দিতে চাই এই পডকাস্টটা, সেটা হচ্ছে যে সত্যি বলে সত্যি কিছু নেই যেই সিনেমা আসতে চলেছে 23শে জানুয়ারির দিক করে। তা ওটা ট্রেলার আজকে ড্রপ করে দেওয়া হয়েছে মেকার্সদের পক্ষ থেকে। তা আমি এটা নিয়ে দেখিনি যদি এখন, প্রত্যেকে আমি তোমাদের দেখিনি এখন, আমি মানে জানি না। সিনেমাটা নিয়ে, না ট্রেলারটা না নিয়েও বলতে পারলো, সিনেমাটা নিয়ে কি এক্সপেকটেশন আছে এগুলো যদি পুরোপুরি ভাবে একটুখানি তোমরা যদি ক্লিয়ার করে যদি বলো দর্শকদের, তাহলে বেটার সিরিজ হবে। মুখার্জি, আমি প্রথমে তা বলি, প্রথমে আমার জামা কাপড় বলো। এখনো ছাড়িনি বলে কমপ্লিট করিনি। সিরিজ মুখার্জি ট্রেলার বরাবর খুব ভালো হয়, ঠিক আছে, কিন্তু যখন সিনেমা যখন দেখতে যাই হয়ে যায় আরেক রকম। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার আমি এই সিনেমাটাকে নিয়ে খুব একটা আশাবাদী নই। এবার এটার যে আগের যে ইয়েটা, যেহেতু 12 অ্যাংরি ম্যান ওটার অ্যাডাপ্টেশন, এবার দেখা যাক সিনেমাটা। কিন্তু আমার এই সিনেমাটাকে খুব একটা যে আশা রয়েছে এরকমও না। ওই যাব, দেখা যাক, আকাশ, এইটুকুনি। তোমার কি বক্তব্য? দেখো আজকে তো ট্রেলারটা রিলিজ করেছে, আমি এখন ট্রেলারটা কিন্তু দেখিনি, বাস্তব কথা আমি একটা অন্য সিরিজ দেখছিলাম। টিজারটা আমি বেশ কয়েকবার দেখেছি। আমি একটা বন্ধু, ও সিনেমা রিভিউ করে, পত্রিকায় লেখে আর কি আমার বন্ধু। ও বলছিল যে আমি সিনেমাটা দেখতে বসে কাস্টের জন্য, মানে একটা বড় কাস্ট নেওয়া হয়েছে এবং ভালো শিল্পী সবাই। তো আমার মনে হয় সৃজিতদা তো জানে যে এই আজকাল রিমেক বা আমার সিনেমার যে অবস্থা, দর্শক কতটা দেখতে যাবেন বা কতটা কি করবেন। টেক্কা ছবির ক্ষেত্রে দেখবে দেবের ফেসটাকে জাস্ট তিনি ইউজ করেছেন, ঠিক আছে। টেক্কা চলেছে 90% দেবদার ফেস ভ্যালুর জন্য, এবং হ্যাঁ, দেবদা সত্যি ভালো কাজ করেছিলেন। তো দেবের জন্য। সেক্ষেত্রে এই হ্যাঁ সিনেমাটাও হ্যাঁ, চলবে, হয়তো সিনেমা ভালো হবে কারণ তিনি পদাতিকের মতো ছবি আমাদের উপহার দেন, কিন্তু হয়তো ভালো চলবে। কিন্তু আমার বিশ্বাস যে দর্শক কিন্তু মেনলি টার্গেট অডিয়েন্স যাবে বড় বড় ফেস ভ্যালু তাদের অভিনয় দেখার জন্য, আর কিছু না। শুভম, তোমার কি বক্তব্য আছে? আমি ট্রেলারটা যখন এসছে দেখে নিয়েছি, আমি রিভিউ করেছি চ্যানেলে। এবার আমার কিন্তু এই যে বললো যে সৃজিত মুখার্জির ট্রেলার কিন্তু হেভি হয়, বরাবরই হেভি হয়। সিনেমায় গিয়ে আমি কি পেলাম সেটা পরের কথা, কিন্তু ট্রেলার খুব ভালো হয়। এবং এই ট্রেলারটা কিন্তু আমার সত্যি কথা বলবো আমার কিন্তু ভালো লেগেছে, খারাপ লাগেনি ট্রেলারটা। এবার আর সিরিয়াসলি বলছি, এই মুভিটার থেকে খুব হাই এক্সপেকটেশন না রাখলেও একটা সার্টেন এক্সপেকটেশন রেখেই আমি যাব। এবার এই মুভিটার সৃজিত মুখার্জি লিখছে যে এক রুকা হুয়া ফ্যাসলা, মানে অ্যাডাপ্টেশন। এবার এটা অ্যাডাপ্টেশন। হওয়া অ্যাকচুয়ালি উচিত যে, হ্যাঁ অ্যাকচুয়ালি হওয়া উচিত যে 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন। কেন এক রুকা হুয়া ফ্যাসলার অ্যাডাপ্টেশন লিখছে আমি জানি না, হয়তো কপিরাইটের কিছু একটা ইস্যু হয়েছে। যাই হোক, দুটো সিনেমাই খুব ভালো, 12 অ্যাংরি ম্যানও ভালো, এক রুকা হুয়া ফ্যাসলাও ভালো। এবার এবার ব্যাপার যে এই যে ট্রেলারটা আমরা যখন এই যে দুটো সিনেমা, মানে আশা করি সবাই দেখেছো। এবার 12 অ্যাংরি ম্যান আর এক রুকা হুয়া ফ্যাসলা দেখবে পুরো ড্রামাটা না ওই একটা রুমের মধ্যে, ওয়ান রুম ড্রামা কাইন্ড অফ। কোন যা তোমাকে শোনানো হচ্ছে তুমি সেগুলো ভিজুয়ালাইজ করতে পার, মানে করছো, বাট তোমার স্ক্রিনে কিছু হচ্ছে না। শুনে শুনে যেটুকু তুমি ভিজুয়ালাইজ করতে পারছো ওটুকুই। এখানে সৃজিত মুখার্জি কি করেছে যে 2025-এ আমি সিনেমাটা বানাচ্ছি, একই টেকনিকে যদি আমি সিনেমাটা বানাই যে একটা রুমের মধ্যে সবাই থাকবে আর সেম সেম আমি ওই জিনিসগুলো প্রোভাইড করি, তাহলে তো দর্শক আর আসবে না। এবার সে কি করেছে, ওই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করাচ্ছে। দেখবে সেই জন্যই ট্রেলারের মধ্যে শর্টও আছে যে যে বাচ্চাটার উপরে মানে কেসটা হচ্ছে না, ওর বাবার সঙ্গে যে একটা কনফ্লিক্ট, ওর যে বাবার সঙ্গে একটা ঝামেলা, ওইগুলো দেখাচ্ছে। ট্রেলার একটা সিনও আছে এরকম, ট্রেনটা পেছন থেকে যাচ্ছে ওই রকম সিনও আছে, তো ওইগুলোকে ভিজুয়ালাইজ করাচ্ছে। এবার যার জন্য আমার মনে হয় যে দেখতে হয়তো খুব একটা খারাপ নাও লাগতে পারে, কারণ যেহেতু ট্রিটমেন্টটা একটু আলাদা করছে, এই দুটোর ভার্সনে ট্রিটমেন্টটা আমরা আলাদা দেখে এসেছি, সৃজিত মুখার্জির ট্রিটমেন্টটা আলাদা হচ্ছে, সেটা আমার মনে হচ্ছে বেশ ভালোই হবে। আর এন্ডিংটাও আমার কেন জানি না মনে হচ্ছে যে ওইখানে এন্ডিং কি দেখিয়েছিল যে ছেলেটা নট গিলটি, মানে সবাই মিলে ডিসাইড করেছিল যে ছেলেটা ভুল নয়। আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে ও টুইস্ট একটা রাখলেও রাখতে পারে লাস্টের দিকে, সেম হয়তো রাখবে না, এটা আমার আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই দুটো সিনেমার লাস্টে যেটা যে টুইস্টটা ছিল বা টুইস্ট। এন্ডিংটা ছিল, আমার মনে হচ্ছে যে লাস্টে ওখানেও টুইস্টটাকে চেঞ্জ করবে যতদূর আমার মনে হচ্ছে। আমার কিন্তু ট্রেলারটা ভালোই লেগেছে বিজিএম এর দিক থেকে। ফার্স্টে যে বিজিএমটা ছিল
ক্যারল অফ দ্য বেলস থেকে কপি করা ছিল টিজারের হ্যাঁ, বিজিএম। ক্যারল অফ দ্য বেলস। ওইটা আমার একটা প্রবলেম ছিল, আমি বলেছিলাম ভিডিওতে, যে একটা এত বড় ডাইরেক্টর যে একটা মানে মুখ খুললে হাজার একটা মিউজিক ডাইরেক্টর চলে আসবে, সে হঠাৎ ইনস্টাগ্রামের এত পপুলার একটা মিউজিককে কি করে ছেপে দিতে পারে, কেন ছাপছে? সেটা ঠিক আছে, এখানেও একটা এই কপি অভ্যাসটা গানই নিয়ে আসা বহুদিনের, হয়েছে। এই অভ্যাস বহুদিনের। হ্যাঁ এই হ্যাঁ অভ্যাসটা হ্যাঁ, এবার যখন নিয়ে আসছে এখানেও একটা বাংলা গান কিনেছে, বাট আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে। আমি যদি একদম মানে ইয়ে না বলে, আমার ভালো লেগেছে, এবং যতটা এক্সপেকটেশন করেছিলাম ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আমি একজনের নাম নিতে চাই না, কিন্তু কিন্তু সে তুমি যদি এই যদি সিনেমাটা দেখে এটাকে বীভৎস রোস্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একজনের নাম নিতে চাই না, সে যখন এই সিনেমাটা দেখতে যাবে তখন এই সিনেমাটাকে বীভৎস রকমের রোস্ট করবে এবং সৃজিত মুখার্জির প্রতি তার বীভৎস রকমের খান। আমরা জানি। আগে ৩ মাথার দাস ৪ মাথার মধ্যে ছিল, কিন্তু এখন সরে গিয়ে ৩ মাথায় শুধু রয়েছে আরকি। আরে ট্রেলারের দেখছি যে আমার কাছে নোটিফিকেশন আসছে, ঠিক আছে, ওটা দেখেই বোঝা যাচ্ছে যে thumbnail যে খিল্লি করছে বসে বসে, ট্রেলারটা খিল্লি হবে। আমি দেখেছি, আমার কাছে থাম্বনেলও এসছে, মানে নোটিফিকেশন এসছে ট্রেলার রিভিউ। কিন্তু একটা কথা আমি বলতে চাই যে ক্যারল অফ দ্য বেলস যদি আমি ঝাপার ব্যাপারটা যদি সরিয়ে দিই, টিজারের মধ্যে কিন্তু অনেকটা আপলিফটেড করে দিচ্ছে সিনগুলো এই ক্যারল অফ দ্য বেলস, এটা কিন্তু আমার ভালো লেগেছিল। বা ভিজুয়ালস গুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে। আমি ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, বাট আমার এক রুকুয়া হুয়া আমি ওটা দেখবো, 12 অ্যানিমেশনটা দেখার চেষ্টা করবো। আমার এই বিষয়ে বলো। দেখো সবিতা? ট্রেলারটা আমার পার্সোনালি, হ্যাঁ অবশ্যই আছি। দেখো ট্রেলারটা আমি এখন অব্দি দেখিনি, কিন্তু কিন্তু আছি তো আমি। শোনা যাচ্ছে? বলছি শোনা যাচ্ছে? আছি এই তো আছি তো। বলছি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ। দেখো পাশে রেখে কথা ব্যাপারটা হচ্ছে ট্রেলারটা আমি এখন অব্দি দেখিনি, তাই মতামত দিতে পারবো না। কিন্তু একটা বিষয় দেখো, সত্যি কথা বলতে সৃজিত মুখার্জি কিন্তু ছবির ট্রেলার কিন্তু ভালো হয়, কিন্তু টিজারটা আমার কিন্তু ভালো লেগেছিল। এবার দেখো সত্যি বলতে 12 ব্যাংকম্যান সিনেমা কিন্তু একবারই হয়, ওটা বিশ্ব সিনেমার সর্বকাছে 10টা ছবির মধ্যে একটা সিনেমা। এবার ব্যাপারটা কি হয়েছে, অ্যাকচুয়ালি সৃজিত মুখার্জি এই কাজটা অ্যাকচুয়ালি ওই অরিজিনাল ছবির রাইটসটা কিন্তু ওরা পায় না, আমি যেটা শুনলাম আর কি, রাইটসটা পাইনি। তো ওরা হচ্ছে এই রুকা ফেসে, এটা হিন্দি যেটা সিনেমা যেটা হয়েছিল, ওটা অ্যাকচুয়ালি এনএচআর প্লে অ্যাডাপ্টেশন দিয়ে থেকে সিনেমাটা করা হয়েছিল আর কি, তারই রাইটসটা পেয়েছে, যার ফলে এটা করছে। এবার দেখো সত্যি কথা বলতে এখন আমি ওই 12 নাইটের মধ্যে স্ট্যান্ডার্ডের মতো অত এক্সপিরিয়েন্স সেটা আমি করছি না, ঠিক আছে। আমি সার্টেন এক্সপিরিয়েন্সেই যাচ্ছি, ঠিক আছে, এবং আমি ছবিটাকে স্ট্যান্ডার্ড ছবি হিসেবে দেখবো এই ছবিটা কিরকম বানিয়েছে। কারণ সৃজিত মুখার্জি কিন্তু লাস্ট ইয়ার কিন্তু পদাতিক ছবি কিন্তু সে দিয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো একটা সিনেমা ছিল কিন্তু। সুতরাং ছবিটা যে একদম খারাপ ছিল এটা কিন্তু আমার কখনোই মনে কিন্তু হচ্ছে না। এবার ট্রেলারটা দিয়ে বাকিটা তখন ভালো করে বলতে হবে তখন আর কি, সেটাই। সৌভিকদা ভালো ট্রিবিউট দিয়েছে, তা সত্যি বলে সত্যি কিছু নয়, এর ভালো ট্রিবিউট কিন্তু একমাত্র সৌভিকদাই দিয়েছে। সত্যি কথা বলতে অলরেডি বলে দিয়েছে সৌভিক। হ্যাঁ সত্যি কথাই বললাম, হ্যাঁ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পডকাস্টের, এবার শেষ করব। তা দেবুদা মাঝখান থেকে বেরিয়ে গেছে, একটুখানি খিদে পেয়ে গেছিল, তার জন্য দেবুদা পুরো বেরিয়ে গেছে। আর মাঝখান থেকে প্রত্যয় ঢুকেছে, যেহেতু ওর টিউশনই থাকে, তা ওর ব্যাচ প্রত্যেক কমপ্লিট করে তারপরে আমাদের সাথে জয়েন হয়েছে। তা আজকে আমাদের সাথে শুভম, যে ওই ইটস রিভিউটা শুভম আমাদের নতুন join হয়েছে, তাকেও আমাদের সাথে দেখতে পাবো। এবং এই পডকাস্ট আমার চ্যানেল থেকে আসবে এবং পরবর্তী পডকাস্ট অন্য কোনো চ্যানেল থেকে পরবর্তীকালে আসতে পারে। এবং আমি কেন জানি না শাহ টকিজের কিসের উপর আমার উপর কিসের রাগ আছে, কারণ যখনই আমি পডকাস্ট করতে বসি তখন খাওয়ার দরকার হয়, প্রত্যেকবার আমি এই সিচুয়েশনটা দেখেছি। তার জন্য আমি বলতেছি যে আমার সাবস্ক্রাইবার যদি 700 হয়, তাহলে কিন্তু শাহ টকিজকে কিন্তু তুহিন থেকে একটা কিন্তু রোস্টিং ভিডিও করা হবে। তাড়াতাড়ি কিন্তু 700 এই আজকে সাবস্ক্রাইবার আমার করে 600 ফেলুক, হয়েছে কিন্তু, খুব শিগগিরই করবো। 600 হয়ে গেছে, 600 হলো, আবার হলো। কংগ্রাচুলেশন। দুবার হয়েছে। 600 ছিল, ভাবনা চলে গেছিলাম, আবার দেখো এখন 600 হয়ে গেছে এখন। দুবার হয়েছে, আমাদের 2বার চ্যানেল 600। যারা ফলো করে থাকেন
আমাদের চ্যানেল যারা ফলো করে থাকেন আমি আপনাদেরকে দুবার একদম 600 হলো, ডবল 600। মানে 200% লিখে দিচ্ছি, প্রজাপতি 2 যখন আসবে আমি তখন ব্যক্তিগতভাবে শার্ট অফিসকে রোস্ট করবো, মারাত্মক রকমের রোস্ট করবো। ঠিক আছে, এটা আর আপনাদেরকে আর বলে দিচ্ছি। আর আমার 700 সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু আমি শাহাদ অফিসকে রোস্ট করব, কারণ আমার উপর রাগ দেখাচ্ছে। আমি যখনই পডকাস্ট করতে বসে ও খেতে বসে যায়, তা আমি সেই মানে কারণেও যার কিন্তু যাই কমপ্লিট রোস্ট হোক, করব, যার এবং যাই অন্যান্য কমপ্লিট কারণও হোক, আছে। টার্গেট একটাই। যার যাই কমপ্লিট হোক, টার্গেট একটাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে প্রত্যেকের চ্যানেল যারা বা আপনারা দেখছেন ভিডিওটা, প্রত্যেকের চ্যানেল গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দেবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং লোকে কি ভাববে, বা ইটস রিভিউ টাইম, সিনে জ্ঞানী, সাহা টকিজ বা মুভি ভাব দেবজ্যোতি, এদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রত্যেকের চ্যানেলের লিংক আমি দিয়ে দেবো। প্রত্যেকের চ্যানেল ঘুরেও আসতে পারেন, যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে পারেন। তা এই ছিল আজকের বক্তব্য। চলো, টাটা। টাটা। টাটা টাটা টাটা। আগে সেভ কর, আগে কাট, সেভ কর, তারপরে বলছি।